তুই বাসা থেকে চলে যাচ্ছিস না কেন? তোর মতো এরকম ছেলে আমার দরকার নেই, যে কলেজে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চায়। বাবা, বাসা থেকে কলেজ তো অনেক দূরে, হেঁটে যেতে প্রচুর কষ্ট হয়। কিচ্ছু করার নেই, টাকা দেওয়া যাবে না, কষ্ট করলে কেষ্ট মেলে। মনটাই খারাপ হয়ে গেল, চোখে পানি টলমল করছে। তখন আমার ফুফাতো বোন রেমি আসলো। ও ক্লাস 2 থেকে আমাদের বাসায় থাকে, এখন ক্লাস 9-এ পড়ে। মামা টাকা দাও, স্কুলে যাব। আরে মামুনি, তুমি স্কুলে যাবে, আমার সাথে চলো। মামা তোমার কষ্ট হবে, আমি নিজেই যেতে পারবো। আচ্ছা মামুনি, এই নাও 100 টাকা, ভাড়া 30 টাকা, আর টাকা কিছু খেয়ে নিও। আচ্ছা মামা। বলেই চলে গেল। বাবা, ওর স্কুল তো আমার কলেজের থেকে অনেক কাছে, আর আপনি ওকে টাকা দিচ্ছেন, আমাকে দিচ্ছেন না। ওই তোর কাছ থেকে জানতে হবে আমি কাকে টাকা দিব আর কাকে দিব না? ওকে টাকা দিচ্ছি কারণ ও মেয়ে মানুষ, ও হেঁটে গেলে রোদ্রে কালো হয়ে যাবে, তাহলে বিয়ে দিতে পারবো না। আর তুই ছেলে মানুষ, কালো হলেই বা কি? তবু আপনি ওকে খাওয়ার জন্য টাকা দিচ্ছেন। তুই শিপাকে এত হিংসা করিস কেন? আমি যাকে ইচ্ছে তাকে টাকা দিব, তোর কি? চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলাম। মা রান্নার জন্য সব রেডি করতেছে, আমি তার সামনে দাঁড়িয়ে কাঁদতেছি, আর সেদিকে তার কোনো খেয়ালই নেই। মা, বাবাকে শুধু আমাকে কলেজে যাওয়ার জন্য ভাড়ার টাকাটা দিতে বলো। কলেজে হেঁটে যেতে শার্ট ভিজে যায় ঘামে। থাপ্পড় খাবি নাকি যাবি এখান থেকে? দেখছিস না রান্না করছে এখন, বিরক্ত করিস না। মা, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার খুব কষ্ট হয়। কষ্ট হলে মরে যা, এখন চোখের সামনে থেকে যা। এবার কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। আসলে এসব আজকে প্রথম না, প্রতিদিন আমাকে শুনতে হয়। এসব শুনে এই কষ্টের মধ্যে আমাকে থাকতে হয়, না হলে যাবোই বা কোথায়? আসলে আমার মা বাবা একটা মেয়ে চেয়েছিল, কিন্তু সেখানে আমি পৃথিবীতে আসি। তবুও ভালো চলছিল আমার দিনকাল। তবে যখন ক্লাস 4-এ পড়ি, তখন বাবা শিফাকে আমাদের বাসায় নিয়ে আসে। তখন থেকে আমার সাথে এরকম চলে। শুধু আমাকে একটু ভালোবাসতো আমার মেজো ভাই। যাই হোক, আগে পরিচয়টা দিয়ে নেই। আমি আতিক হাসান লিমন, ইন্টার প্রথম বর্ষে পড়াশোনা করি। আমরা 3 ভাই, আমি সবার ছোট। বড় ভাই বউ নিয়ে আলাদা থাকে। আমার বাবা একজন ব্যবসায়ী। যাই হোক, এবার গল্পে ফিরি। আমি হেঁটে হেঁটে কলেজে পৌঁছালাম, শার্ট ঘামে ভেজা। কিরে, এসেছিস? তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আরে ভাই, মনে হচ্ছে তুই কান্না করেছিস। আরে না, কান্না করবো কেন? হালকা চোখ মুছে নিলাম। আসলে বাসায় বসে কান্না চাপ এখনো রয়েছে মুখে। ও বুঝেছি, চল ক্লাসে যাই। চল। তারপর সবাই একসাথে ক্লাসে গেলাম। কিছুক্ষণের মধ্যে স্যার চলে আসলো। সবাই দাঁড়িয়ে সালাম দিলাম। সবাই বসো। এ কি লিমন, তোমার শার্টে এত ঘাম ভেজা কেন? লেখাপড়া তো ভালোই করস, কেন মেয়ের পিছনে ঘুরিস নি তো? ক্লাসে সবাই হেসে উঠলো, শুধু আমার 3টা বন্ধু বাদে। এটা থেকে খুব খারাপ লাগলো, কিন্তু বেশি কষ্ট লাগেনি, কারণ কলেজের স্যারেরাও কোনো না কোনোভাবে প্রতিদিন অপমান করেই। এগুলো সহ্য করতে করতে আজ আমি কত বিক্ষত। যাই হোক, স্যারের কথায় উত্তর না দিয়ে চুপচাপ করে রইলাম। হয়েছে, থাক বস। তারপর আমি বসলাম। স্যার ক্লাস শুরু করলো। ক্লাসে অনেক কষ্টেই মন বসালাম, কারণ অপমানিত হওয়ার পর ক্লাসে মন বসানো অনেক কঠিন। ক্লাস শেষে বের হলাম। ভাই, বিড়িটা দে, আজকে খাবো। ওরা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ আমি ওদেরকে সবসময় মানা করতাম এটা খেতে। আজকে আমি খেতে চাইলাম। কি হলো দে? সিএম এগিয়ে দিল, দিলাম এক টান। দোয়া হালকা ভিতরে গিয়ে কেসে উঠলাম। আপনারা হয়তো ভাবছেন দোয়া ভিতরে নিতে হয়, এটা জানলাম কেমনে? আমি আগে না খেলেও এটা নিয়ে আলোচনা করেছিলাম একদিন, এটা খাই কিভাবে। এবার গল্পে আসি। সিগারেট টানতে থাকলাম, আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সিএম নিয়ে গেল সিগারেটটা জোর করেই। ভাই, তুই কান্না করছিস কেন? ভাই, কি করব বল? বাসায় অবহেলা, বাইরে অপমান, কলেজে অপমান, এ নিয়ে কেমনে থাকবো বল? মানে বাসায় অবহেলা মানে কি বলছিস? শুনবি তাহলে? শোন। প্রতিদিন বাসা থেকে একদিনও একটা টাকা দেয় না, এমনকি আমার পরে রাখা খরচও দিতে চায় না। দিতে চায় না কি, একেবারে দেয় না। এখন লাস্ট 9-এ বসে আমার প্রাইভেটে টাকা দিছিল, তারপর আর দেয়নি। আমি নিজে টিউশনি করে এভাবে পড়তে পারতেছি। আমাকে আমার পরিবার চোখেই দেখতে পারে না। আমার মেজো ভাইটা আমাকে ভালোবাসতো, সে এখন ভার্সিটিতে পড়ে দূরে থাকে। এটা বলে সামনে তাকে দেখে ওদের চোখে পানি। কিন্তু তারা এরকম করে কেন? শুনবে, আমার কি দোষ? আমার দোষ হলো আমি মেয়ে হইনি। আমার বাবা মা আমার জায়গায় মেয়ে চেয়েছিল, তা হয়নি। তবুও ভালোই চলছিল। কিন্তু যখন থেকে আমার ফুফাতো বোন শিফা আসছে, তখন থেকে আমার অবহেলিত অধ্যায় শুরু। এই ব্যাপার? তাহলে থাকিস কেন ওই বাড়িতে? চলে আয় আমাদের বাসায়। না থাক, তারা আমাকে যতই কষ্ট দেখ, আমি তাদের সাথেই থাকবো। ও ভাই, সাবধানে থাকিস। আচ্ছা, সবাই বাসায় যাই, না হলে আবার এ নিয়ে আমাকে মারতে পারে। ওকে, যা তাহলে। ওদের থেকে বিদায় নিয়ে বাসার দিকে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতেই দেখি শিফা দাঁড়ানো। আমি দেখেও না দেখার ভান করে হাঁটতে লাগলাম। শিফা এসে আমার সামনে দাঁড়ালো। তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? দেখ বোন, আমার বাসায় যেতে হবে, তাড়াতাড়ি,
দেরি হলে মারতে পারে আমাকে। হুম, যাবে তো বাসায়, আমার সাথে যাবে, দুজনে একসাথে যাব। একসাথে যাব মানে? হুম। বলে একটা রিক্সা দাঁড় করালো। শিপা রিক্সা উঠে গেল। রিক্সায় উঠো। না থাক, লাগবে না, আমি হেঁটে যেতে পারবো। উঠতে বলছে উঠো, না হলে যে আজকে সিগারেট খেয়েছো সেটা বাসায় বলে দিব। তখন বাধ্য হয়ে রিক্সায় উঠলাম। ভাবতে থাকলাম মেয়ে জানলো কি করে। কি হলো ভাবতেছো আমি জানলাম কি করে তুমি সিগারেট খেয়েছো? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আমি তোমাকে নিতে আসছিলাম, এসে দেখি সিগারেট খাইতেছো বন্ধুদের সাথে, তাই দূরে হেঁটে এখানে এসে দাঁড়ালাম তোমার জন্য। আচ্ছা তুই আমাকে নিতে এসেছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই, এখন চলো। আমি আর কোনো কথা বললাম না। কিছুক্ষণ পর বাসার সামনে চলে আসলাম। আমিও নামলাম, শিফাও নামলো। উপর থেকে দেখি মা তাকিয়ে আছে। আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো আমাকে বাবা। পাশে তাকে দেখে মা দাঁড়িয়ে। আমাকে মারলেন কেন? মারবো না তো কি করব? তুই শিপার সাথে রিক্সায় আসলি কেন? তুই হেঁটে হেঁটে আসবি। এতক্ষণে বুঝতে পারলাম মা এসে বাবাকে বলে দিয়েছে। মামা, লিমন ভাই আসতে চায়নি, তাকে আমি জোর করে নিয়ে এসেছি। ওই তুই চুপ থাক মা, আমি জানি কে কি রকম। লিমন তোকে যেন আর ওর সাথে রিক্সায় আসতে না দেখি। শিপা ভয়ে চুপ হয়ে গেল। আমি আর কিছু বলবো, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, আর বলতে পারছি না। কোনো কিছু না বলে রুমের দিকে হাঁটা ধরলাম। ওই দাঁড়া, আমি দাঁড়িয়ে পিছনে তাকালাম। যাচ্ছেন কোথায় আপনি? ঘরের কাজগুলো কে করবে? কাজগুলো না করলে খাবার জুটবে না। কি আর করবে, আমিই করব। আপনারা ভাবছেন হাসি মুখে বললাম কেন? কারণ ঘরের চাকরের কাজগুলো সব আমারই করা লাগে। আর যে করেই হোক পেট তো বাঁচাতে হবে। যাই হোক, কাজ করে বুঝলাম ঘরে মাংস রান্না করা হয়েছে, খাবারটা ভালোই হবে। খাবার খেতে খাবারের কাছে গেলাম, দেখি আমার জন্য খাবার বেড়ে রেখেছে। উপর থেকে থালাটা উঠিয়ে দেখি আমার জন্য শুধু ডাল দিয়ে ভাত রাখা। দেখে খুব খারাপ লাগলো, তবু আম্মুকে ডাকতে থাকলাম। আম্মু, আম্মু। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? আমার জন্য শুধু ডাল দিয়ে ভাত রেখেছো কেন? আজকে তো মাংস রান্না হয়েছিল। তোকে যা দিচ্ছি তাই দিয়ে খা, এর বেশি তোর কপালে নেই। আর কিছু বললাম না, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। মা চলে গেল। ক্ষুধা লাগছিল অনেক, কিন্তু খেলাম না। রুমে চলে গেলাম। রুমে গিয়ে হালকা শুতে গিয়েই শরীর ক্লান্ত থাকায় ঘুমিয়ে গেলাম। হঠাৎ অনুভব করলাম কে যেন আমাকে মারছে। আমি চোখ খুলে দেখি মা লাঠি দিয়ে মারতেছে। কি নবাবজাদা, আপনার ঘুম হয়েছে? জানেন না আপনার বিকালে কত কাজ আছে? মার মেরো না, খুব ব্যথা পাচ্ছি। তুই তাড়াতাড়ি উঠে বাসনপত্র ধুয়ে দে। মায়ের মার থেকে বাঁচতে চলে গেলাম বাসন মাজতে। তারপর সব বাসনে মাজতে থাকলাম। তখন শিপা আসলো। দাও এগুলো, আমি করতেছি, তুমি দেখো এদিকে কেউ আসে কিনা। না থাক, আমি পারবো, তোকে করতে হবে না। তুই আর আমাকে মার খাওয়াস না, তোর জন্য সকালে মার খেলাম। শিবার কিছু বললো না, ও মনে হয় কষ্ট পেয়েছে, তাই মন খারাপ করে চলে গেল। তারপর আমি সব কাজ করে ওই খাবার খেয়ে টিউশনি করতে গেলাম। তারপর তাদের পরে বাসায় আসার জন্য হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে হালকা কিছু কাজ করলাম, তারপর পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ালেখা করে খেতে গেলাম। দেখি সবাই খাচ্ছে। অবশ্য এতে আমার কোনো দুঃখ নেই, কারণ তার প্রতিদিন আমাকে রেখে খায়। দেখি পাশে আমার প্লেট বেড়ে রেখেছে। আমি চেয়ারে বসে প্লেট উঠালাম, দেখি এখনো ডাল দিয়ে ভাত রেখে দিয়েছে আমার জন্য। পাশে তাকিয়ে দেখলাম তাদের প্লেটে মাংস। হালকা মন খারাপ হলেও খেয়ে নিলাম। তারপর রুমে চলে এলাম, পড়তে বসলাম। বাট গরমের জন্য পড়তে পারতেছি না ঠিক মতো। প্রতি রুমে ফ্যান থাকলেও আমার রুমে নেই। টি শার্ট খুলে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ালেখা করলাম, ঘামে শরীর ভিজে গেছে। তারপর দিলাম ঘুম। সকালবেলা ঘুমতে করে দেখি 8টা বেজে গেল, কেউ আমাকে মেরে ঘুম ভাঙায়নি। আমার ভাবতে অবাক লাগতেছে, প্রতিদিন তো 7টার মধ্যে আমি ঘুম থেকে না উঠলে আমাকে মারতে মারতে শরীর ব্যথা করে দেয়। প্রতিদিন কাঁদতে কাঁদতে আমার দিন শুরু হয়, তবে আজকে আমায় কাঁদতে হলো না। যাই হোক, বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। বের হইতে আমি অবাক, কারণ মা রান্না করতেছে। তাহলে বাজার করলো কে? প্রতিদিন তো আমাকে বাজার করতে যেতে হয়। মা আমার দিকে তাকালো। মা আমাকে দেখে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। বাবা, আমাকে ক্ষমা করে দে, আমি তোর উপর অনেক অত্যাচার করে ফেলেছি। শুধু আমার মেয়ে হয়নি বলে তোকে অনেক অবহেলা করেছি, তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি বাবা, তুই অনেক কষ্ট পেয়েছিস। আমি একটা ঘোরের ভিতরে আছি। আজকে হলোটা কি মায়ের? মা এমন ব্যবহার কেন করতেছে? আমি কি বড় কোনো ভুল করে ফেলেছি, যার জন্য মাও প্রথম ভালো ব্যবহার করতেছে, কিন্তু পরে আমাকে মারবে? আম্মু, তুমি প্লিজ আমাকে বলো, আমি কি কোনো ভুল করেছি? তবু তোমাকে মারার জন্য এভাবে কথা বলো না, দরকার হলে আমাকে মারো। আরে না বাবা, তুই ভয় পাচ্ছিস কেন? আমি তোকে আর কখনো মারবো না, খুব আদর করব। শুধু তুই আমাকে তোর সাথে এতদিন করা ব্যবহারের জন্য, তোকে কষ্ট দেওয়ার জন্য,
তোর চোখের পানি ঝরানোর জন্য আমায় ক্ষমা করে দে। না মা, তোমার ক্ষমা চেতে হবে না। তুমি শুধু আমাকে একটু আদর ভালোবাসা দিও, তাতেই হবে। বাবা সত্যি আমি তোকে বুঝতে পারিনি, তুই আমার রত্ন। হ্যাঁ মা, তুমিও খুব ভালো। খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আরে বাবা তুই কাঁদছিস কেন? আচ্ছা বাবা যা, তুই রুমে গিয়ে পড়ালেখা কর। যা, আমি রান্না হলে তোকে ডাক দিব। আমি আজকে তোকে নিজের হাতে খাইয়ে দিব। আচ্ছা মা, বলে রুমের দিকে হাঁটা শুরু করলাম। রুমে গিয়ে পড়ার টেবিলে বসে ভাবতে লাগলাম, কেন মা আমার সাথে এত ভালো ব্যবহার করছে। তখনই রুমের শিপা প্রবেশ করলো। কি ভাবছো? তুমি নিশ্চয়ই ভাবছো মামি তোমার সাথে ভালো ব্যবহার কেন করতেছে। তা ভাবতেছি। তুই কি বলতে পারিস আম্মু কেন ব্যবহার করতেছে? শোনো তাহলে কালকে রাতের কাহিনী। মামি আর মামা ঘুমাচ্ছিল, হঠাৎ মামির স্বপ্নে তুমি আসলে। তুমি ঘুম থেকে দেরি করে ওঠার জন্য তোমার শরীরে মামি মেরে অনেক রক্ত বের করেছে। তোমাকে এমন মারা মেরেছে যে বেশি রক্তপাত হওয়ায় তোমার অবস্থা খারাপ হয়ে যায়। হাবিব ভাইয়া এসে পড়ে সেখানে। মা, তুমি ওকে এত মারলে কেন? আমার ভাইটার অবস্থা খারাপ করে দিলে। তোমার মনে কি একটুও মায়া দেওয়া নেই? মামির এই কথা শুনে খুব খারাপ লাগলো। সে তোমার দিকে তাকিয়ে নিজেও বিশ্বাস করতে পারছিল না তোমাকে এত মেরেছে। তোমাকে রক্তাক্ত অবস্থায় দেখে এদিকে তুমি ভাইয়ার কোলে মাথা রেখে ভাইয়া বলে জ্ঞান হারালে। তখন ভাইয়া, এলেমন চোখ খোল ভাই। অনেকবার বলার পরেও কথা বললে না। তারপর তোমাকে কোলে নিয়ে হাসপাতালের দিকে হাঁটা দিল। তারপর তোমাকে নিয়ে সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিল ভাইয়া। এই হাবিব, বাসার গাড়ি নিয়ে তাড়াতাড়ি চল বাবা। না থাক, তোমার বাসার কিছু আমার ভাইয়ার লাগবে না, তুমি থাকো। বলেই রিক্সা নিয়ে হাসপাতালের দিকে গেল। মামি কথাটা শুনে খুব কষ্ট পেল, নিজের ভেতরে ভেতরে খুব অনুতপ্ত হলো। সে ভাবছে সে কি সত্যি এত নিষ্ঠুর যে নিজের সন্তানকে মেরে রক্তাক্ত করেছে। তার সন্তানের এত আর্তনাদ ও তার কানে চায়নি। তার তোমার জন্য খুব মায়া লাগতে লাগলো। সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে ভাইয়ার রিক্সার পেছনে পেছনে যেতে লাগলো। ভাইয়া হাসপাতালে পৌঁছে গেল, মামিও পৌঁছে গেল ডাক্তারে। তোমাকে রুমের ভেতরে ঢুকালো, ভাইয়ার সাথে গেল। কিন্তু যেই মামি যেতে চাইলো ভাইয়া তাকে ঢুকতে দিল না। তখনই মামি চিৎকার করে ঘুম ভেঙে গেল। এই আমাকে আমার ছেলের সাথে যেতে দে, আমি আমার ছেলেকে দেখব। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। পাশ থেকে মামা লাফিয়ে উঠল। এই কি হলো তোমার? তুমি এভাবে চিৎকার করলে কেন? কি হয়েছে? আমরা ছেলেটার উপর বেশি অত্যাচার করে ফেলেছি, ওকে আর কষ্ট দেয়া যাবে না। এই আসছে, তুমি ওর সাথে ভালো ব্যবহার করো। আমার ওকে ভালো লাগে না, আমি আগের মতোই থাকবো। তুমি যা করার করো, আমি গিয়ে আমার ছেলেকে একবার দেখে আসি। আল্লাহ জানে কি স্বপ্ন দেখেছো, যা করার করো তুমি। আমার এত আদিক্ষেতা ভালো লাগে না। এদিকে মামি তোমার রুমে এসে দেখে তোমার শরীর ঘামে ভেজা, ঘুমাচ্ছ। সে মাথায় হাত বুলিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে তোমার ঘাম মুছে অন্য ঘর থেকে পাখা এনে বাতাস করতে থাকলো। সকালবেলা চলে গেল। তারপর মামাকে জোর করে বাজারে পাঠালো আর চাকর রাখতে বললো। তারপর তোমার ঘুম ভাঙার পর তো জানোই, বলেই কালকে রাতের কথা শেষ করলো। আজকে খুব খুশি লাগতেছে রে। খুশি তো লাগবেই, আর হাবিব ভাইয়া আসবে তা তো নিশ্চয়ই জানো। হ্যাঁ, ভাইয়ের পরীক্ষা শেষ, এখন একেবারে যেন আমাদের বাসায় চলে আসবে। আচ্ছা আমি গেলাম। তারপর আমি পড়তে বসলাম। কিছুক্ষণ পর মা ডাক দিল খাবার টেবিলে। আমি বাধ্য ছেলের মতো তার কাছে গেলাম। তারপর মা আজকে আমার পাশে বসালো। আয় বাবা বস, আমি আজকে তোকে নিজে হাতে খাইয়ে দিব। আমি বসে পড়ে বাবার দিকে তাকালাম, দেখি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি ভয়ে চোখ নামিয়ে নিলাম। মা ভাত মেখে আমার মুখের সামনে ধরলো। নে বাবা নে, আজকে তোর পছন্দ মতো মাংস রান্না করেছি। আমি ভাত মুখে নিলাম আর খুশিতে কান্না করে দিলাম। আরে বাবা কান্না করছিস কেন? খাবারটা খা, তুই আর কান্না করিস না। না মা, কান্না করতেছি না, আসলে খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ন্যাকামি দেখে আর বাঁচি না, যত সব। আমার খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই। খাওয়া শেষ করলাম, তারপর রুমে রেডি হয়ে কলেজের জন্য বের হলাম। এই নে 500 টাকা। টাকা দিচ্ছ কেন মা? কেন, তোর কলেজে যেতে খরচ লাগে না? লাগে, তবে এত টাকা দিয়ে কি করবো? আজকে একটু বন্ধুদের খাওয়া কিছু, তাছাড়া আরো লাগে তো। তবু এত লাগতো না। তুই কলেজে যা, সাবধানে যাবি আর ক্লাস করে বাসায় আসবি। আর আমি জানি তুই টিউশনই করস, আজকে বিকেলে গিয়ে সব বাদ দিয়ে দিবি বাবা। আচ্ছা মা, বলে টাকাটা নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। বাইরে গিয়ে দেখি শিফা দাঁড়ানো। আমি আসতে রিক্সা ডাকলো, আরেকটা রিক্সা চলে আসলো। শিফা রিক্সায় উঠলো। লিমন ভাই আসো একসাথে যাই, আমাকে স্কুলে নামিয়ে দিয়ে তুমি কলেজে যাবে। না থাক, তুই যা, আমি অন্য রিক্সা নিতেছি। আরে আসো তো। বলে হাত ধরে জোর করে রিক্সায় ওঠালো আমায়।
তারপর শিবাকে স্কুলে নামিয়ে দিয়ে কলেজে চলে গেলাম। আমি কলেজে পৌঁছে দিকে হারামের সব একসাথে দাঁড়ানো। কিরে তুই আজকে রিক্সায়, কি ব্যাপার? হ্যাঁ মামা, আজকে আমি অনেক খুশি। কেন, কিসের জন্য? তারপর ওদেরকে বাসার সব কাহিনী বললাম। যাক, ভালোই হয়েছে, তাহলে চল ট্রিট দিবি। ওকে চল বলে ক্যান্টিনে গেলাম। তারপর ওদেরকে কিছু খাইয়ে ক্লাসে গেলাম। ক্লাসে ঘটলো আরেক কাহিনী। ক্লাসে গিয়ে আমরা সবাই একসাথে বসলাম। একসাথে বসে গল্প করতেছিলাম, তখনই স্যার ক্লাসে চলে আসলো। কিরে লিমন, তুই এত দুষ্টামি করতেছস কেন আজকে? স্যার দুষ্টুমি করলাম কোথায়, শুধু একটু কথা বলতেছিলাম। চুপ কর হারামজাদা, আবার মুখে মুখে কথা বলছিস। যা বের হ ক্লাস থেকে। স্যার আমার ভুল হয়ে গেছে, আর এরকম করবো না প্লিজ স্যার। ওই থাম, যা বের হ ক্লাস থেকে। স্যার প্লিজ স্যার, আমি আপনার পায়ে পড়ে, আমাকে ক্লাস থেকে বের করবেন না। তুই বের হয়ে নে আগে, ক্লাস থেকে বের হ। জানি তোকে বের করে দিলে ক্লাস থেকে কেউ জবাবদিহিতা নিতে আসবে না, তোর পরিবার থেকে। বলে আমার কলার ধরে ক্লাস থেকে বের করলো। স্যার, ছেলেটার কলার ছেড়ে দিন আপনি। সবাই দরজার দিকে তাকালো। আমি দরজার দিকে তাকিয়ে দেখি মা এসেছে। আমি অবাকের চরম শিখরে। আমার মা কলেজে এসেছে। আমার মা এর আগে কখনো কলেজে আসেনি। আমার বন্ধুরা অবাক। আপনি কে যে আমাকে কলার ছাড়তে বলছেন? আমি কে তা পরিচয় এখনই পেয়ে যাবেন। স্যার, এদিকে আসুন তো। তখন প্রিন্সিপাল স্যার দরজার সামনে আসলেন। স্যার, আপনি লিমনের কলার ধরে আছেন কেন? স্যার, না মানে আসলে প্রতিদিন ক্লাসে দুষ্টামি করে ও। চুপ করুন আপনি, আমি সব শুনেছি। আপনি বলতে গেলে রীতিমতন ওর উপর অত্যাচার করছেন। স্যার, আমি কিছুই করিনি, দেখুন ও বেয়াদবি করে তাই এমন করি। আপনাকে আর আমাদের কলেজের শিক্ষকতা করতে হবে না, আমি পুলিশ ডাকতেছি, আপনার ব্যবস্থা পুলিশ করবে। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না, প্লিজ আমার সাথে এমন কইরেন না। না, আপনার মতো শিক্ষকের দরকার নেই এই কলেজে। থাক স্যার, তাকে পুলিশে দিতে হবে না। একজন শিক্ষক তো, তার অনেক অপমান হবে। তার থেকে তাকে ক্ষমা করে দিন। প্রিন্সিপাল স্যার আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বলছি, দেখছিস না তোর সাথে কি ব্যবহার করে? এরকম স্যারের শিক্ষায় পাওয়া উচিত। না মা, যতই হোক সে আমার গুরুজন, তার কোনো কিছু করার দরকার নেই। সে শুধু একটু তার ভুলগুলো শুধরালেই হবে। আচ্ছা ঠিক আছে, তোর জন্য আজকে এরকম শিক্ষককে ক্ষমা করে দিলাম। এরপর যদি কখনো করে তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করবো তো করবই, এবং তার সাথে শাস্তির ব্যবস্থা করব। জি স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি এরকম কখনো করব না। আমাকে একটা শেষ সুযোগ দিন। আমার পরিবার নিয়ে এমনিতেই আমি খুব কষ্টে আছি, আমার এই চাকরি গেলে আমার পরিবার খুব কষ্ট থাকবে। কি ক্ষমা চাচ্ছেন? ক্ষমা চান লিমনের কাছে, ওর জন্যই তো আপনাকে ক্ষমা করে দিলাম। ওর কাছ থেকে শিখুন। লিমন বাবা, তুই আমার চোখ খুলে দিয়েছিস। তুই সত্যিই খুব ভালো একটা ছেলে। আর তোর আর এই আমি তোকেই কিনা এত কষ্ট দিয়েছি। আসলে তোর বাসা দিয়ে কেউ আসেনি তো, আমি একটু আনন্দ পেতাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুই এতে কিছু মনে করিস না। আমাকে শুধরানোর একটা সুযোগ দে। না স্যার, ক্ষমা চাইতে হবে না। আপনি শুধু ঠিকভাবে শিক্ষকতা করেন, এটাই আমি চাই। তারপর আম্মুকে বুঝিয়ে বাসায় পাঠালাম। তারপর আবার ঠিকমতো ক্লাস শুরু হলো। ক্লাস শেষ করে বন্ধুদের সাথে কিছু কথা বলে বাসায় ফিরলাম। খুশি লাগছে, কারণ বিকেলবেলা ভাইয়া বাসায় আসবে। ভাইয়া আমাকে খুব ভালোবাসে। যাই হোক, দুপুরে খাবার খেয়ে যেখানে টিউশনি করতাম সেখানে চলে গেলাম এবং তাদেরকে জানিয়ে দিলাম আজ থেকে আমি পড়াতে পারবো না। তারা অনেক কষ্ট পেল। পরিবার আমাকে ভালোবাসতে শুরু করেছে, এতে তারা অনেক খুশি। বাসায় আসতে আসতে ভাইয়া ফোন দিল। হ্যালো ভাইয়া। আমি প্রায় এসে পড়েছি, আমাকে নিতে বাস স্ট্যান্ডে আয়। ওকে ভাই, আসতেছি, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওকে আয়। তারপর কল কেটে দিয়ে ভাইয়ের জন্য বাস স্ট্যান্ডে উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে যেতে শুরু করলাম। একটু পর পৌঁছে গেলাম। একটা চিপস কিনে খেতে শুরু করলাম। খাওয়া শেষ হলেই ভাইয়া চলে আসলো। আমি দৌড়ে গিয়ে ভাইয়ের কাছে গেলাম। ভাই আমাকে দেখে ব্যাগগুলো নিচে রেখে আমাকে জড়িয়ে ধরলো। রে, কিছু খাস না নাকি? অনেক শুকিয়ে গেছিস তো। বুঝেছি, বাসা থেকে এখনো তোকে কষ্ট দেয়, তাই না? না ভাইয়া, আম্মা এখন আমাকে ভালোবাসে অনেক, কিন্তু বাবা মাকে এখনো দেখতে পারে না। আল্লাহর কাছে দোয়া কর, একদিন সব ঠিক হয়ে যাবে। এখন বাড়ি চল, তোর জন্য অনেক গিফট এনেছি, বাসে গিয়ে দেখাবো। তারপর ভাইয়াকে নিয়ে গেলাম বাসায়। বাসায় যেতেই দেখি বাবা ভাইয়াকে কত আদর করতেছে, যা দেখে চোখে পানি চলে আসলো। কারণ আমাকে কোনোদিন বাবা এরকম করে আদর করেনি, সবসময় শুধু করেছে অবহেলা। তখনই শিব আমার পাশে এসে দাঁড়ায়। কি হলো, তুমি কান্না করতেছো কেন? বুঝেছি, মামা ভাইয়াকে এত আদর করতেছে তাই তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ রে, এরকম কখন আমাকে আদর করে না। আমি তার কি ক্ষতি করেছি সে কখন আমাকে চোখে দেখতে পারে না? থাক, কষ্ট পেও না, একদিন সব ঠিক করে দিবে। তারপর ভাইয়া রুমে চলে গেল। আমাকে বলে গেল, লিমন তুই রুমে আসিস তো একটু করে ফ্রেশ হয়ে। আমি তোর কথা মতো তার রুমে গেলাম। রুমে গিয়ে তো আমি আর অবাকে চরম পর্যায়ে। আমার রুমটা খুব ভালোভাবে গোছানো
এবং আমার রুমে ফ্যান লাগানো। এরকম ভাবে আমি সত্যিই ভাবিনি। যাই হোক, আমি ফ্রেশ হয়ে ভাইয়ের রুমে গেলাম। ভাই আসবো? আরে তুই এসে গেছিস, আয় আয়। তোর আমার রুমে আসতে অনুমতি লাগে নাকি? আর কখনো আমার রুমে আসতে হলে অনুমতি নিতে হবে না তো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, বলো কি জন্য ডেকেছো? আগে আমার কাছে বস, তারপর বলতেছি। আমি ভাইয়ের পাশে গিয়ে বসলাম। তোর খুব কষ্ট হয়েছে এতদিন, তাই না? না ভাইয়া, আমি এখন খুব ভালো মতো আছি। তা তো তোর শরীরে দেখেই বোঝা যায়। আমি চুপ করে রইলাম এবং চোখ দিয়ে পানি বের হয়ে গেল ভাইয়ের ভালোবাসা দেখে। আরে আরে কাঁদছিস কেন? আমার কিন্তু ভালো লাগে না। এই আমি তোর জন্য কি এনেছি দেখ। আমি তার দিকে তাকালাম, দেখি ভাইয়া অনেক জামা প্যান্ট এনেছে আমার জন্য এবং একটা ঘড়ি ও একটা সানগ্লাসও দিল। এগুলো তোর পছন্দ হয়েছে তো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আচ্ছা, আর কিছু লাগলে বলবি। তুই আমার কলিজার ভাই, যা চাইবি তাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, তুমি না খুব ভালো, বলে ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আরে বোকা, কাঁদছিস কেন? তোকে তো আর একটা গিফট দেয়নি এখনো। আমি ভাইয়ার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালাম। ভাই ব্যাগ থেকে একটা বক্স বের করলো। এটা কি ভাইয়া? তোর জন্য একটা স্মার্টফোন। আমার ভাই কলেজে উঠবে আর আমি স্মার্টফোন চালাবে না, তাই কি করে হয়? আমার তো ফোন দিকে খুশিতে লাফাতে ইচ্ছে করলো। যে লাভ দিতে যাব, ভাইয়ের দিকে তাকিয়ে আবার থেমে গেলাম। হয়েছে, নাচতে হবে না। যা রুমে গিয়ে ফোনে চার্জ দে, আর জামা কাপড়গুলো দেখ ঠিক আছে কিনা। আমি ভাইয়ের কথা মতো সব করলাম। এভাবে চলে গেল 1টি মাস। খুব ভালোভাবেই কেটেছে, কিন্তু বাবার জন্য খুব কষ্ট লেগেছে মাঝে মাঝে। এখন বাসায় ভাইয়ের বিয়ের কাজ শুরু হয়েছে। আজকে মেয়ে দেখতে যাব সবাই রেডি হয়ে বের হলাম। তখনই আচ্ছা, ওর যাওয়া লাগবে কিসে? আমি দাঁড়িয়ে গেলাম, কষ্টে চোখে পানি এসে গেল। আহা, আজকেও আমার ছেলেটাকে কাঁদালে? তুমি কি জীবনেও ভালো হবে না? ওর মতো ছেলে আমার দরকার নেই। ওর জন্য আমি খারাপ হলে আমি খারাপ। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি বাসায় থাকবো, বলে বাসার দিকে হাঁটা ধরলাম। ওই দাঁড়া, আমার জন্য ও মেয়ে দেখতে যাচ্ছে আর তুই যাবি না? তাহলে তো আমি যাবই না। বলে আমার কাছে এসে আমার হাত ধরে নিয়ে গাড়িতে উঠালো। আমি আর কোনো কথা বলতে পারলাম না। গাড়ি ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা। গাড়ি থেকে নেমে ভাইয়ের সাথে থেকে একসাথে বাসার ভিতরে গেলাম। বাবা মা সবার সাথে কুশল বিনিময় করলো। তারপর মেয়ে নিয়ে আসা হলো। মেয়ে ভাইয়ের পছন্দ হলো এবং 1 সপ্তাহ পর বিয়েও ঠিক করা হলো। বাসা সবাই চলে আসলাম। তারপর বিয়ের কাজ শুরু হয়ে গেল। ভাইয়াও খুব খুশি। তবে বাবির সাথে আমার এখনো কথা হয়নি। ভাইয়া বলেছিল কথা বলতে, কিন্তু বলিনি। যাই হোক, বাসার অনেক কাজ। ভাইয়ের কথা মতো আমি আমার বন্ধুদের দাওয়াত দিলাম। আমি বাবার সামনে তেমন একটা যেতাম না, ভয়ে যদি বন্ধুদের সামনে আমাকে অপমান করে, সেই জন্য। তবুও পেলে কিছু না কিছু করতো যাতে আমি কষ্ট পাই। এভাবে চলে আসলো বিয়ের দিন। সব আত্মীয় স্বজনরা চলে আসলো। আমরা সবাই চলে গেলাম ভাবিদের বাড়ি। সেখানে গেটে টাকা দিয়ে ভিতরে ঢুকলাম। বন্ধুরা আলাদা হলো মেয়ে দেখার জন্য। আমার তো সেদিকে ভালো লাগে না, একা হাঁটতে লাগলাম। কোত্থেকে যেন একটা মেয়ে আসলো। হাই বিএল সাহেব। জি, আমাকে বলছেন? তোমাকেই বলছে। কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি হলাম তোমার ভাবির একমাত্র ছোট বোন ঋতু। ও, তাহলে তো আপনি আমার বেয়ান। তখনই কোত্থেকে যেন শিফা আসলো। আরে লিমন ভাইয়া, এখানে কি কথা হচ্ছে? এই মেয়ে, কে তুমি? দেখতেছো না ওর সাথে কথা বলতেছি, তাহলে মধ্যে আসলে কেন? আরে ওই মেয়ে, সমস্যা কি? এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড এবং ফুফাতো ভাই। আমি শিফার কথা শুনে তো অবাকে চরম শিখরে। ও কি বলছে এসব? মানে এটা কি সত্যি লিমন? আমি কিছু বলতে যাবো তারা কি? ও কি বলবে? যা বলার তা আমিই বলে দিয়েছি। এটা কি হচ্ছে লিমন? এই মেয়ে, চুপ থাকো, ওর সাথে আর কথা বলবি না। বলে আমার হাত ধরে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে গেল শিফা। এই তুই কি করছিস বলতো? তুই এসব কথা বললি কেন? সর এখান থেকে। আমি একটু ভালো থাকতে চাই, থাকতে দে। কেন? আমি তোমার খারাপ কি করেছি? এমনিতে তো জানিস বাবা মাকে চোখে দেখতে পারে না, তার উপর আবার তুই যে ব্যবহার করছিস, বাবা যদি জানতে পারে আমাকে মেরে ফেলবে। শিফা কিছু না বলেই চুপ করে রইল। তখনই বন্ধুরা আসলো। কি, কোথায় থাকোস? একসাথে ঘুরলাম, তার তুই একা একা থাকোস? আরে ভাই, এইমাত্র কাহিনী ঘটেছে অনেক। কি কাহিনী রে দোস্ত? তারপর দেখি ঋতু আর শিফা কি করেছিল সব বললাম। আরে ভাই, এটা মিস করলাম আমরা। ভাই, তবে আমার মনে হয় তোকে শিফা ভালোবাসে। ভাই আমার দিকটা দেখ তুই। তোর দিক দিয়ে তুইও ঠিক আছো। আচ্ছা ভাই বাদ দে, চল ভাইয়ের সাথে দেখা করে আসছি। চল। তারপর সবাই মিলে ভাইয়ের কাছে গেলাম। সেখানে গিয়ে দেখে ভাই স্টেজে বসানো হয়েছে, ভাবিও পাশে আছে। একবার কথা বলতে গিয়ে আবার বলিনি, কারণ আমার কথা বলতে লজ্জা লাগছিল। যতই হোক অচেনা ছিল, আর সে যদি আগেই কথা বলতো তাহলে আলাদা কথা ছিল। যাই হোক, আমি ভাইয়ের সাথে টুকটাক কথা বলে আবার বন্ধুদের কাছে গেলাম। এবার ওদের সাথে হাঁটতে লাগলাম। তখনই আবার ঋতু আসলো। এই যে লিমন, একটু শোনো। হ্যাঁ বলুন। এখানে বলা যাবে না, একটু আলাদা হয়ে কথা বলি। না থাক, যেতে হবে না। আর সবাই আমার সবকিছু জানে। প্লিজ একটু কথা বলবো। লিমন থাক, যা কি বলে শুনে আয়। তারপর আমাকে ঋতু ওদের থেকে একটু দূরে নিয়ে গেল, যেটা চোখ এড়ায়নি।
শিবারও খুব কষ্ট লাগলো নিয়ে যাওয়ার পর। এখন বলুন কি বলবেন? দেখো, আমি জানি তোমার ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই, আমি সব জানি। তো তাতে আপনার কি? আমার কি তা হলো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। আমি জানি ওই ডাইনিটাও তোমাকে ভালোবাসে। দেখুন, আমি এসব পছন্দ করি না, আমি লেখাপড়া করতে চাই। এটা ভালো, কিন্তু তোমাকে খুব ভালোবাসি। বলে জড়িয়ে ধরতে চাইল ঋতু। এটা দেখে শিবা প্রায় কান্নাই করে দিল, কিন্তু এদিকে যে আমাকে জড়িয়ে ধরতে চাবে তখনই ঠাস করে একটা থাপ্পড় দিলাম। কি ভেবেছেন এটাকে আপনি? এটাকে ভালোবাসা বলে? আজকে দেখে পছন্দ হয়েছে বলে আপনি প্রপোজাল দিয়ে জড়িয়ে ধরতে চাইলেন, এটা কি ভালো মেয়েদের কাজ? তাই বলে তুমি আমায় থাপ্পড় মারবে? তো কি করব, আমার এসব অসহ্যকর কিছু ভালো লাগে না, না আমি এগুলো প্রশ্রয় দিই। আমাকে ঋতুর সাথে খারাপ ব্যবহার করতে দিকে শিফা মনটা ভালো হয়ে গেল। শিফা মনে মনে যেটা চেয়েছে সেটাই হলো। তুমি কাজটা ভালো করলে না লিমন, তোমাকে এর হিসাব দিতে হবে। আমি চলে গেলাম বন্ধুদের কাছে। কিরে, কি হলো ওখানে? আরে ভাই, তারপর ঋতুর ওখানে যা যা ঘটেছে তা সব বললাম। আরে ভাই, ঋতু মেয়েটা এখন যদি তোর সাথে কিছু করে? কি করব, আমি তো আর ওকে বাজে কিছু বলিনি, দোষটা ওরই ছিল। তাও ঠিক। তারপর খাওয়ার জন্য ডাক দিল সবাইকে, আমরা খেতে চলে গেলাম। ভাই ওকে খেতে বসানো হলো আলাদাভাবে, সবাই খেতে লাগলো। আর অন্যদিকে ঋতু কান্না করতে করতে চলে গেল তার বোনের কাছে, মানে আমার ভাবির কাছে। কাঁদতে কাঁদতে সবকিছু ওর আপুকে খুলে বলল। আরে বোকা, কাঁদছিস কেন? আমি ওকে শাস্তি দেব, আগে ওদের বাসায় যেয়ে নেই। তারপর ঋতু আচ্ছা বলে চলে গেল ওখান থেকে। তারপর ভাবি ভাবতে থাকলো কিভাবে আমাকে উচিত শিক্ষা দিতে হবে। যাই হোক, গল্পে আসি। খাওয়া দাওয়া করে বিয়ে পড়ে বাসার দিকে রওনা হলাম। একটার দিক খেয়াল করলাম ঋতু আমাদের বাসায় যাচ্ছে। ও যাচ্ছে, যাক, আমার কি। আমি আমার বন্ধুদের নিয়ে একটা গাড়িতে উঠে দুষ্টুমি করতে করতে বাসার দিকে যেতে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই গাড়ি বাসার সামনে এসে পড়লো। সবাই গাড়ি থেকে নেমে রেডি হলো ভিতরে যাওয়ার জন্য। মা দরজার সামনে দাঁড়িয়ে ভাই ও ভাবিকে বরণ করলো। তারপর সবাই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। হালকা ক্লান্ত লাগছিল, তাই বন্ধুদেরকে নিয়ে রুমে গেলাম। সবাই ফ্রেশ হলাম। বাড়িতে সবাই আনন্দ করতেছে, আর অন্যদিকে ঋতু মন খারাপ করে ওর বোনের কাছে বসে আছে। তাই আর ওর বোন মানে আমার ভাবি চুপ করে থাকতে পারলো না। তখন সে তার বোনকে একটা বুদ্ধি দিল আমার ক্ষতি করার জন্য। ঋতু এতে অনেক খুশি হলো, আমার কিছু একটা ক্ষতি করতে পারবে, ওর থাপ্পড়ের প্রতিশোধ নিতে পারবে। এদিকে আমরা ফ্রেশ হয়ে বের হলাম। তারপর সবাই মিলে বাইরে বসে আলাদা আড্ডা দিতে লাগলাম। তখনই ঋতু আসলো আমাদের কাছে। আমি একবার তাকে না দেখার ভান করে থাকলাম। লিমন শোনো, একটু কথা বলার ছিল। বলুন, আপনি কি বলবেন? আর দুপুরে থাপ্পড় মারার জন্য সরি। আপনি যেটা করেছেন ওটা ভালো মেয়েদের কাজ না। আমিও আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো একটু কথা বলতে এসেছি, একটু আলাদা কথা বলে। তারপর ওর সাথে একটু আলাদা হলাম। এবার শিপা খেয়াল করেনি আমরা আলাদা কথা বলতেছি। তবে ঋতু তখন ফোন বের করে কাকে যেন কি একটা মেসেজ লিখলো। বলুন এখন। দেখো, আমি যা করেছি সবকিছু না জেনে বুঝে করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওকে, সমস্যা নেই, এখন থেকে এগুলো খেয়াল রাখবেন। তখনই বাড়িতে একটু চিল্লাচিল্লি শুরু হলো। সবাই সেখানে গেলাম, দেখি ভাবি বলতেছে সে তার গয়না খুলে ওয়াশরুমে রেখে গেছিল আর সেটা পাচ্ছে না। ভাবির এসব কথা শুনে সবাই চলে আসলো সেখানে। কখন হলো এমন? এই মনে করো 10 মিনিট হলো। আমি প্রথমে খুঁজতে থাকলাম, কিছুক্ষণ খোঁজার পর পেলাম, তখন তোমাদের জানালাম। কি বলছো আপু? আমি 10 মিনিট আগে তোমার ঘর থেকে লিমনকে বের হতে দেখলাম। আমি তো এই কথা শুনে একটু শক খেলাম। কি বলছেন আপনি? আমি তো তখন আপনার সাথে কথা বলছিলাম। আপু, তুমি ওর কথা বিশ্বাস করো না, তুমি ওকে চেক করে দেখো বা ওর ঘর চেক করো। কি বলছেন এসব আপনি? আমি করে আসলামই বা কখন? আর চেক করে বা কথা আমাকে নিয়ে উঠছে কেন? তুই চুপ কর, তুই আমার কাছে আয়। আমি অনেক ভয় পেয়ে বাবার কাছে গেলাম। আমার পকেট চেক করতে লাগলো। হঠাৎ দেখলাম বাবা আমার পকেট থেকে একটা চেন বের করলেন। আমি তো অবাক, এই চেন আমার পকেটে আসলো কি করে? বাবা আমার দিকে খুব রাগে চোখে তাকালো, তারপর আমাকে ছেড়ে সেখান থেকে চলে গেল। ভাই আমার কাছে এসে ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। তোকে কি আমি কখনো কম কিছু দিয়েছি যে চুরি করতে হবে? ভাইয়া বিশ্বাস করো, আমি এটা চুরি করিনি। এটা কিভাবে আমার পকেটে আসলো আমি কিছু জানি না। তাহলে চেনটা কি ওর পকেটে হাওয়ায় ভেসে গেল নাকি? তুই আর আজকে থেকে আমাকে ভাই বলে ডাকবি না, আমি কোনো চোরের ভাই না। ভাইয়ের কথা শুনে খুব কষ্ট লাগলো, তাই মায়ের কাছে গেলাম। মায়ের পা দুটো ধরে, মা বিশ্বাস করো আমি এটা চুরি করিনি। এটা কিভাবে আমার পকেটে আসলো আমি কিছুই জানি না। মা তার পা ছাড়িয়ে আমার বুকে লাথি মারলো। আমি লাথির আঘাতে দূরে ছিটকে গিয়ে মাথায় ব্যথা পেলাম। উঠে দাঁড়ালাম, মাথা ধরে সাথে সাথেই আমার পিঠে লাঠির আঘাত পড়লো। পিছনে তাকে দেখি বাবা এসে আমাকে লাঠি দিয়ে একের পর এক মারতে লাগলো। আমি চিৎকার করতে থাকলাম, তবু বাবা থামলো না, আমাকে শুধু মারতেই থাকলো। আমি একবার শিফার দিকে তাকালাম, তাকে দেখে নীরবে চোখের পানি ফেলছে। মারতে মারতে দেখলাম বন্ধুরা আমার বাবাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু সে থামছে না।
আমার মায়ের কাছে অনেক আকতি মিনতি করছে আমার জন্য। আর ভাইয়া নিথর পাথর হয়ে গেছে। তুই আমার মান সম্মান নষ্ট করে দিলি, তোকে তো আজকে মেরেই ফেলবো। একসময় আমি অজ্ঞান হয়ে গেলাম ব্যথায়। তখনই ক্যামেরাম্যান দৌড়ে ছুটে আসলো। আরে আপনারা ওকে মারছেন কেন? ও তো চুরি করেনি। এটা আমি বাসায় চলে গিয়েছিলাম, তাই হঠাৎ কেউ বলল বিয়ে বাড়িতে ঝামেলা হয়েছে। এসে শুনি ছেলেটাকে চুরির অপরাধে মারতেছেন। ও চুরি করেনি আপনি বুঝলেন কি করে? আরে এই ছেলেটা এই মেয়েটা একসাথে হাঁটছিল, আমি ভাবলাম একটা ছবি তুলি, তখন দেখি এই মেয়েটা ওর পকেটে চেনটা দিয়ে দিল। বিশ্বাস না করলে এই দেখুন ফটো আছে। ঋতু তো এই কথা শুনে ভয় শেষ, ওখান থেকে চলে যেতে লাগলো। শিবা তখনই কেউ হাত ধরলো। কোথায় পালাচ্ছিস তুই? আরে দুর্জয়, এসব দেখা বাদ দে, আগে লিমনকে হসপিটালে নিয়ে চল। তাই করি, আমরা চল। তারপর ওরা আমাকে কোলে নিয়ে বাইরের দিকে হাঁটা শুরু করলো। ওই দাঁড়া, আমরাও যাব। আপনাদের যেতে হবে না, অত আপনাদের কেউ হয় না। তারপর ওরা আমাকে রিক্সা নিল হাসপাতালের দিকে যাওয়ার জন্য। আমার পরিবার ওদের পিছু নিল। আমাদের হাসপাতালে যেতেই পথে একটা উঁচু ব্রিজ আছে। আমার ব্রিজের কাছে এসে জ্ঞান ফিরল। এই রিক্সা থামাও। আরে ভাই, এখন রিক্সা থামাবো কেন? হাসপাতালে যেতে হবে। একটু থামাও ভাই প্লিজ। এই রিক্সা থামান, ওর মনে হয় কষ্ট হচ্ছে। এবার রিক্সাওয়ালা কাকা রিক্সা থামালো। আমি ওদের থেকে ছাড়িয়ে রিক্সা থেকে নামলাম। এই তোরা রিক্সা থামেছিস কেন? আরে একটু থামেন, ও যেন আমাদের কি বলবে। শোন ভাই, আমি যদি এখনো বেঁচে থাকি, আমার গায়ের উপর চোর নামক সিলটা থাকবে, যে আমাকে প্রতিনিয়ত অনেক কষ্ট দেবে। তোরা আমাকে অনেক ভালোবাসিস, আমি জানি। তোরা আমার জন্য অনেক কষ্ট করেছিস। আর লাগবে না বলেই দৌড় দিই। ওরা আমার পিছন পিছন দৌড় দিল, সাথে ভাইয়াও দৌড় দিল। কিন্তু ওরা আমাকে ধরার আগে ব্রিজ থেকে দিলাম ঝাঁপ। আমি এক উপর থেকে পানির উপর পড়তেছি হাসি মুখে। এমন সময় পড়েই গেলাম। তারপর আমার কাহিনী আবার পরে হবে। যাই হোক, আমি পড়ে যাওয়ার সাথে সাথে আমার বন্ধুরা ঝাঁপ দিতে চাইলো, কিন্তু রিক্সাওয়ালা কাকা ওদের থামালো। এখান থেকে ঝাঁপ দিও না, বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। চলো আমরা নিচে থেকে ওরে খুঁজি। তারপর রিক্সাওয়ালা কাকার সাথে ব্রিজের নিচে নেমে যায় আর আমাকে খুঁজতে থাকলো। ভাইয়া ওদের সাথে গেল, কিন্তু কি আর হলো, আমাকে তো আর খুঁজে পেল না। ওরা অনেকক্ষণ খুঁজলো, কিন্তু ওরা শুধু একটা জায়গায় একটু রক্ত দেখতে পেল। নদীতে প্রচুর স্রোত ছিল। ওর ওপরে উঠে এলো, কিন্তু ভাইয়া খুঁজতে লাগলো কান্না করতে করতে। তারপর রিক্সাওয়ালা কাকা জোর করে ভাইয়াকে উঠালো। কাকা, আমাকে আর আমার ভাইটাকে স্রোতে কোথায় নিয়ে গেল ধরতে পারলাম না। আমার ভাইটার এখন অবস্থা খুব খারাপ। আমার পরিবারের সবাই আমি যেখানে সে ঝাঁপ দিছি সেখানে সে দাঁড়িয়ে কাঁদতেছে। ভাইয়া আমার বন্ধুরা সেখানে আসলো বলে ব্রিজের ওপরের একটা পিলারের সাথে মাথায় বাড়ি দিয়ে দিয়ে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল। মা শিবা তো সেই কখন থেকে কান্না করতেছে। ভাবে ঋতু ভাই চুপ করে আছে। বাবা সে পাথর হয়ে গেছে। হাবিব চল, ওইদিকে যাই, লিমনকে পেতে পারি। চলেন, আমিও যাব। তখনই ভাবি ওখানে আসলো। তোরা ওর কেমন বন্ধু? তোরা ওকে আটকাতে পারলি না? আমার তো মনে হয় তোরাই ওকে এমন বুদ্ধি দিয়েছিস। আমার চুপ কর তুই। তোর বোনের জন্য আজ আমাদের এই অবস্থা। আমার ভাইটাকে হারালাম, তোকে আমি কালকেই ডিভোর্স দেব। ভাবি ভাই চুপ হয়ে গেল। এখন আমাকে দোষ দিচ্ছ? আসল দোষটা তো তোমারই। তুমিই তো আমায় এমন করতে বলছো। কি এটাও তোর বুদ্ধি? তোকে আমি কখনোই ডিভোর্স দেব তোর জন্য। আজকে আমার কলিজার টুকরা ভাই আমার কাছে নেই। শুনুন, এখানে আমাদের কথা আছে। শুনুন ভাবি, আপনি আমাদের উপর যে দোষটা দিচ্ছেন, আমরাই ওকে মারার জন্য বলেছি। আপনি একটু এটা রিক্সাওয়ালা কাকার কাছে জিজ্ঞাসা করেন আমরা কি করেছি। আর আজকে লিমনের এই অবস্থার জন্য দায়ী আপনি। আপনি কি জানেন, ও এই 8 বছর ধরে হাবিব ভাইয়া ছাড়া সবার কাছে অবহেলিত হয়েছে। এমনকি আন্টিও ওকে অনেক কষ্ট দিয়েছে, যা কোনো মা নিজের সন্তানের সাথে এমন করে না। তবে আন্টি এই 1 মাস ওকে নিজের সন্তানের মতো দেখেছে, যার জন্য ও খুশি হলেও এই যে আঙ্কেল তার জন্য ওকে প্রতিদিন কষ্ট পেত, সে তো কখনো ওকে দেখতেই পারতো না। এখন তো তার ভালোই হয়েছে, আর তার চোখের কাটা সামনে থাকবে না। দেখেন ভাবি, আপনি কি কাজটা ঠিক করেছেন? একটা অবহেলিত ছেলে আনন্দ পেতে শুরু করলো, আর আপনার আজ সে আছে নাকি নেই তাই বলা যাচ্ছে না। ভাবির কথা শুনে স্থির হয়ে গেল। তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সে যে কত বড় ভুল করেছে তা এখন টের পেল। আর ঋতু তো ভয়ই শেষ। আপনাকে আর কি বলবো, আর এর জন্য বলতে পারেন বেয়াদবি করতেছি। আপনারা এর জন্য আমাকে মারতেও পারেন, তবুও আজ আমি এই কথা বলবই। যিনি ওর জন্মদাতা পিতা, সে লিমনের সাথে যা ব্যবহার করেছে, ওর জায়গায় আমি হলে এর জন্য আমি তার সাথে খারাপ ব্যবহার করে বাসা থেকে চলে আসতাম। কিন্তু লিমন শত কষ্ট করেও সেখানে থেকেছে। আপনাদের মাঝে যা কেউ করবে না। আর আজকের দিনে যা দেখলেন
পরিবারের সবাই একটা বাইরের মেয়ের কথা বিশ্বাস করে, তা তো অতুলনীয়। এই থাক, বাদ দে। একটা নিষ্ঠুরতম পরিবারের সাথে কি কথা বলতেছিস? আরে এরকম বাবাদের তো কোনো সম্মানই দেওয়া উচিত না। চল আমরা লিমনকে খুঁজতে যাই। ওরা আমাকে খোঁজার জন্য হাঁটতে লাগলো নদীর পাড়ে পাড়ে। এই কথা শুনে বাবা রাস্তায় বসে পড়লো। শিফা গিয়ে বাবাকে ধরলো। বাবা খুব জোরে জোরে কাঁদতে থাকলো। আমি আমার ছেলের উপর অনেক অত্যাচার করেছি, যা ও সব মুখ বুজে সহ্য করে নিয়েছে। প্রতিদিন আমার কাছে এসে টাকা চাইতো, আমি দিতাম না। ও তাতে কান্না করতো, কিন্তু ওর চোখের পানির দিকে আমি তাকাইনি। আমি কত নিষ্ঠুর। মা যে এর মাঝে অজ্ঞান হয়ে আছে তার খেয়াল কেউ করেনি। হঠাৎই ভাইয়া চোখ পড়লো সেদিকে। তারপর তাড়াতাড়ি করে মাকে হাসপাতালে নিয়ে গেল। সেখানে ভাবি, শিফা আর ঋতুকে রেখে ভাইয়ের আব্বু আমাকে খুঁজতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত আমাকে কেউ খুঁজে পেল না। তাই হাসপাতালে চলে গেল। মায়ের জ্ঞান ফিরেছে, আর জ্ঞান ফেরার পরে লিমন লিমন বলে লাফিয়ে উঠছে। ভাবি তার কাছে গিয়ে মায়ের পাশে বসলো। আমার ছেলেটা আমার কাছে এসেছিল বলতে, ও কিছু করেনি, কিন্তু আমি আমার ছেলেকে লাথি মেরে সরিয়ে দিয়েছিলাম। লিমন কোথায়? তোমরা কি কেউ লিমনের খোঁজ পেয়েছো? মায়ের ডাকাডাকি শুনে ভাইয়ের বাবাও কেবিনে আসলো। কি হলো, কেউ কিছু বলছো না কেন? সবাই মাথা নিচু করে আছে, কেউ কিছু বলতে পারছে না। শোনো, তুমি সুস্থ হও। লিমনের জন্য আমরা খোঁজ করতেছি, আমরা সব রকম চেষ্টা চালাচ্ছি। আপনি চুপ করুন, আমি আপনার সাথে কথা বলতে চাই না। আজ আপনার জন্য আমার ছেলেটা আমার কাছে নেই। কেউ তার আপন ছেলেকে এমন মার মারতে পারে? বাবা চুপ হয়ে গেল। মাকে রিলিজ দেওয়া হলো হাসপাতাল থেকে এবং তাকে বাড়ি নিয়ে যাওয়া বলা হলো। ভাবির বাড়ি থেকে লোকজন এসে বাবার আর ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছে। তারপর বাবার কথায় ভাবিকে ডিভোর্স দিল না, কিন্তু ভাবির সাথে কথা বলে না ভাইয়া। এদিকে মা আর ভাইয়া দুজনে বাবার সাথে কথা বলে না। শিফার তো কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। ওর ভালোবাসার মানুষ আজ নেই। আমাদের বাসায় এখন আর সেই আগের মতো আনন্দ নেই। সবসময় বাসা থমথমে থাকে। এদিকে আমার যখন জ্ঞান ফিরল, চোখ মেলে তাকে দেখি আমি বেডে শোয়া অবস্থায় আছি, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কোনো কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্টে হাত নাড়ালাম, বুঝতে পারলাম হাতে স্যালাইন লাগানো। স্যার, রোগীর জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি আসুন। নার্সের কথা শুনে ডক্টর এবং তার সাথে একজন লোক আসলো। ও মাই গড, ওর সত্যি জ্ঞান ফিরেছে। ওকে কারা যেন মেরে উঁচু ব্রিজ থেকে ফেলে দিয়েছিল, যার জন্য ওর হার্ট দুর্বল হয়ে গিয়েছিল। তার জন্য হার্ট পাল্টালাম, তবু ওর ওপর আমার আস্থা ছিল না। ও বেঁচে যাবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ও বেঁচে গেল। আচ্ছা ডক্টর, ওর সাথে কি কথা বলা যাবে? না, কোনো মতেই না। ওর সাথে 2 মাসের আগে কোনো কথা বলা যাবে না, সিম্পল কথা ছাড়া। ওকে ডক্টর, তবে ওর চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা ওর যথেষ্ট খেয়াল রাখবো। আচ্ছা। বলেই ভদ্রলোকটা আমার মাথায় হাত বোলালো। আচ্ছা, ওর শরীরের অবস্থা খুব খারাপ। নার্স, ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দাও। তারপর নার্স আমাকে ঘুমের ইঞ্জেকশন দিল। আমার চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে করতে করতে চলে গেল 2 মাস। এই 2 মাস প্রতিদিন ভদ্রলোক আমার কাছে এসেছে। আমি তার সাথে কথা বলতে পারিনি। সে যখন বুঝতে পারে আমি কথা বলতে চাই, তখন সে আমাকে চুপ থাকতে বলে আমাকে উত্তেজিত হতে মানা করেছে। যাই হোক, আজকে আমার অক্সিজেন মাস্ক খোলা হয়েছে। আমি কথা বলতে পেরেছি। আমি শুধু সেই ভদ্রলোক আঙ্কেলের জন্য অপেক্ষা করছি, কারণ আমি বুঝতে পেরেছি সে আমার চিকিৎসা করেছে। হঠাৎ করে সে আর ডক্টর একসাথে প্রবেশ করলো। আমি তাদের দিকে তাকালাম, তখনই ডক্টর ও সেই আঙ্কেল রুমে প্রবেশ করলো। তোমরা কি কথা বলতে কোনো সমস্যা হচ্ছে? জি না। ও, তাহলে তুমি এখন কথা বলতে পারবে, কিন্তু তোমাকে এখনো 4 মাস বিছানায় থাকতে হবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আচ্ছা বাবা, তোমাকে কারা মেরে ব্রিজ থেকে নিচে ফেলে দিয়েছিল বলতে পারো? আমি ওই জায়গায় থেকে যাওয়ার সময় আমার সিগারেট খেতে মন চেয়েছিল, তাই নদীর পাড়ে শান্তিতে খেতে গেছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি তুমি অজ্ঞান অবস্থায় পড়ে আছো, হাতে চেক করে দেখি বেঁচে আছো। তারপর তোমাকে এখানে নিয়ে আসলাম। আসলে কি হয়েছে বলো তো? এবার আমি কেঁদে দিলাম। আমার আগের দিনের কথাগুলো মনে পড়তে লাগলো। দেখি বাবা, তুমি কাঁদছো কেন? আমাকে সব খুলে বলো। আঙ্কেল, আমি বাঁচতে চাই না। কেন আপনারা আমাকে বাঁচালেন? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। আসলে তোমার সাথে কি হয়েছে আমাকে খুলে বলো তো। বলে আমার পাশে বসে চোখের পানি মুছে দিল। আচ্ছা শুনুন তাহলে আমার এই পর্যন্ত জীবন কাহিনী। আমার সাথে গোটা সবকিছু আঙ্কেলকে খুলে বললাম। আমি আঙ্কেল ও ডক্টর আঙ্কেলের দিকে তাকিয়ে দেখি দুজনের চোখে পানি পড়ছে। বাবা, তুমি এত অবহেলা, এত অত্যাচার সহ্য করেছো? আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম, মন খারাপ করে। আরে বাবা, তুমি এমন ভাবে মন খারাপ করছো কেন? আজ তোমার পরিবার থাকতেও তুমি এতিম।
তুমি সুস্থ হলে আমার সাথে আমার বাড়ি যাবে। সেখানে গেলে আমি তোমাকে অনেক বড় একটা দায়িত্ব দিব। আমি আঙ্কেলের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালাম। আমি কিছু বললাম না। তা আমি এখন বলবো না, আগে তুমি সুস্থ হও, আমার বাসায় যাবে। এরপর ডক্টরস, আমি একটু বাইরে যাবো, ওর খেয়াল রাখেন। সেবা যত্ন করার জন্য আলাদা নার্সের ব্যবস্থা করা হয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে, আমি তাহলে আসছি একটু, তুমি থাকো, আমি আবার চলে আসবো। আচ্ছা। তারপর আঙ্কেল চলে গেল। এভাবে চলে গেল 6 মাস। বাড়িতে এখন কে বাবার সাথে কথা বলে না। বাবা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে অবহেলা কাকে বলে। বাবা যদি কারোর সাথে কথা বলতে চায় তখনই সেখান থেকে সবাই চলে যায়, শুধু ভাবি আর শিফা ছাড়া। খাবার টেবিলে বাবার সাথে কেউ বসে না। বাবা যখন খেতে বসে ভাবি তখন শুধু তাকে খাবার বেড়ে দেয়। আর ভাইয়ের সাথে ভাবির সম্পর্ক ঠিক নেই, কারণ ভাইয়া বলে দিয়েছে যতদিন আমার খোঁজ না পাবে, যতদিন আমার সাথে তাদের দেখা না হবে, ততদিন ভাইয়া ভাবিকে মেনে নেবে না। তবুও ভাবি প্রচুর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতে কাজ হয় না। আর এদিকে আমি এখন পুরোপুরি সুস্থ। আমি এই কয়েকদিন খুব কষ্টে কাটিয়েছি। সারাদিন পরিবারের কথা মনে পড়তো, কিন্তু শুধু চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করতে পারিনি। তবে সবসময় বুকে জমে পাথর হয়ে গেছে। এখন একা থাকতে ভালো লাগে। যাই হোক, আঙ্কেল এসেছে। বাবা চলো, আজকে আমরা বাড়ি যাবো। আঙ্কেল আর কত করবেন আমার জন্য? অনেক কিছু তো করেছেন। আমি কিভাবে আপনার এই ঋণ শোধ করব? তোমাকে আমি বলেছি তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? আমি তোমাকে অনেক বড় একটা দায়িত্ব দিব, সেটা পালন করতে হবে। কি দায়িত্ব আঙ্কেল? সেটা বাড়ি গিয়ে বলবো, এখন চলো। আমি আঙ্কেলের পিছনে পিছনে হাঁটতে লাগলাম। হাসপাতাল থেকে বের হলাম, দেখি অনেক বড় একটা দামি গাড়ি দাঁড় করানো। এটাই ওঠো। আঙ্কেল এই গাড়িটা কার? এটা আমার ওই গাড়ি, তাড়াতাড়ি ওঠো। আমি আঙ্কেলের কথা মতো গাড়িতে উঠলাম এবং সে উঠলো। তারপর গাড়ি চলতে থাকলো। গাড়িটি এসে অনেক বড় একটা বাড়ির সামনে থামলো। বাড়িটা বাইরে থেকে দেখে আমি অবাক চোখে তাকিয়ে আছি। অনেক বড় একটা বাড়ি এবং বাড়ির ডেকোরেশন অনেক সুন্দর। কি হলো, কি দেখতেছো অবাক চোখে? আসলে এটা কি আপনার বাসা আঙ্কেল? হোম, আজ থেকে তুমি এখানেই থাকবা। আমার সাথে কোনো সমস্যা আছে? তুমি যদি চাও তোমার পরিবারের কাছে ফিরে যেতে, সমস্যা নেই, যেতে পারো। দেখুন আঙ্কেল, আমি বাইরে কাজ করে বাঁচবো, তবুও আমি আমার পরিবারের কাছে ফিরে যাব না। আর আপনি নাকি কি দায়িত্ব দিবেন সেটা পালন করে আমি বাইরে থাকবো, সমস্যা নেই। তুমি বাইরে থাকো নাকি সেটা পরে দেখা যাবে, আগে বাসার ভিতরে চলো। জি আঙ্কেল, বলে আঙ্কেলের পেছন পেছন যেতে লাগলাম। আমি বাসার ভিতরে গিয়ে তো আরো অবাক। বাইরে থেকে ভিতরে ডেকোরেশন আরো সুন্দর। শোনো, তুমি আগে গিয়ে ফ্রেশ হও, তারপর কথা হবে। ওই রহিম, এদিকে আই, ওর রুমটা দেখিয়ে দিয়ে। জি সাহেব, চলুন। দেখুন রহিম কাকা, আমি আপনার ছেলের মতোই, তাই আমাকে সাহেব না বলে নাম ধরে ডাকুন। আচ্ছা বাবা, তোমার মানসিকতা অনেক ভালো। তোমার নাম কি? আমার নাম আতিক হাসান লিমন। ও আচ্ছা, আমি তোমাকে লিমন বলেই ডাকবো। চলো বাবা। তারপর রহিম কাকা আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমটা অনেক সুন্দর করে গোছানো। আজ থেকে এটাই তোমার রুম। ও, রুমটা অনেক সুন্দর কাকা। তুমি আসবে তাই তো আমি এই রুমটা রেডি করে রেখেছি। ও আচ্ছা কাকা, আপনার গোছানোর হাত অনেক ভালো। আচ্ছা বাবা, তুমি এই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। একটু পর সাহেব তোমাকে নিয়ে খেতে বসবে। আচ্ছা কাকা। তারপর কাকা রুম থেকে চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। তারপর খাটের সাথে বালিশ লাগিয়ে হেলান দিয়ে বসে বসে ভাবতে লাগলাম আঙ্কেল আমি কি দায়িত্ব দেবে। কিছুক্ষণ ভাবলাম, কিন্তু কিছু মেলাতে পারলাম না। তখন আঙ্কেল রুমে আসলো। আমি বলে উঠলাম, আঙ্কেল আপনি এখানে? আপনি বলে তো আমি চলে যেতে পারতাম। আরে আমি এসেছি তো কি হয়েছে, তুমি তো আমারই ছেলের মতন। সরি, তুমি তো এখন থেকে আমার ছেলেই। জি আঙ্কেল। আচ্ছা শোন, আমার পরিবার বলতে আমি এখানে একাই আছি। মানে এখানে এসে মাঝে মধ্যে খবর নিয়ে যাই। আমার পরিবার সিঙ্গাপুর থাকে। আসল কথা হলো এখানে আমি আসি শুধু গরিবদের সাহায্য করার জন্য, এতিমখানাগুলো ভালোভাবে চালানোর জন্য। আমার অনেক বয়স হয়েছে, সর্বোচ্চ 3 থেকে 4 বছর এসব দেখাশোনা করতে পারবো। তাই আমি চাই তুমি এসব কিছুর দায়িত্ব নাও। আমি আমার বাংলাদেশে সব কিছু তোমার নামে লিখে দিব, কারণ তুমি অনেক অবহেলায় বড় হয়েছো। তাই তুমি গরিবদের কষ্ট বুঝবে। আমার এখানে একটা কোম্পানি আছে, সেটা দিয়ে যে টাকা আসবে তা থেকে তুমি দান করবা আর নিজের জীবন পরিচালনা করবা। তুমি সবসময় আমাদের কোম্পানির লোক নিয়োগ হলে গরিবদের কাজ দিবে। কিন্তু আঙ্কেল আমি কি এত বড় দায়িত্ব নিতে পারবো? শোনো, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিব। আর এখন তো আর দায়িত্ব দিচ্ছি না, আগে তুমি পড়ালেখা করবে তারপর। আঙ্কেল তবে আমার নামে সবকিছু লিখে দিতে হবে না। আপনি শুধু আমাকে আপনার কোম্পানির দায়িত্ব দিবেন, তাহলেই হবে। সবকিছু আপনার নামে পরিচালনা করা হবে। চুপ, আমি বলছি দিব তো দিব। তুমি শুধু তোমাকে যেভাবে বলছি সবকিছু করলেই হবে। আচ্ছা আঙ্কেল, আমি তো আপনার কথা ফেলতে পারবো না। তবে আঙ্কেল আপনি অর্ধেক আগে থেকে দান হিসেবে এতিমখানার নামে লিখে দেবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো এখন খেতে যাই। তারপর আঙ্কেলের কথা মতো তার পিছন পিছন খাবার টেবিলের দিকে যেতে লাগলাম। সেখানে গিয়ে দেখি টেবিলে অনেক রকমের খাবার রাখা। তুমি আমার পাশের চেয়ারটায় বসো। জি আঙ্কেল। কিরে রহিম, তোরা আসছিস না কেন?
জি সাহেব, এই তো এসে পড়েছি। আমি তাকে দেখলাম বাড়িতে যারা কাজ করে সবাই খাবার টেবিলে বসলো। আমি ভাবতেছি আঙ্কেল কতটা ভালো মানুষ, যেখানে তার সাথে তাদের বাসার কাজের লোকেরা একই টেবিলে খাবার খায়। যাই হোক, সবাই খেয়ে উঠলাম। আঙ্কেল আমাকে রুমে নিয়ে বিশ্রাম করতে বলল। আমি তার কথা মতো চলে গেলাম বিশ্রাম নিতে। আমি রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। বিকেল আঙ্কেলের ডাকে ঘুম ভাঙলো। এই বাবা ওঠো, জি আঙ্কেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো তাড়াতাড়ি। আমি তোর কথা মতো ফ্রেশ হয়ে নিচে গেলাম। কোথাও বের হবে নাকি আঙ্কেল? হোম চলো আমার সাথে। তারপর আঙ্কেলের সাথে বের হলাম। এখন অন্য একটা গাড়ি নিল, অন্য ব্র্যান্ডের। যাই হোক, গাড়ি ঠুটে বসলাম। গাড়ি গিয়ে থামলো একটা শপিং মলের সামনে। এই কি আঙ্কেল, কোনো কিছু কেনাকাটা করবেন নাকি এখানে আসলেন যে? হোম চলো ভিতরে, তোমার জন্যই এসেছি। তারপর ভিতরে গেলাম। আঙ্কেল তার পছন্দ মতো অনেক দামি জামা প্যান্ট ও জুতো কিনে দিল। আমি কিনতে মানা করেছিলাম কিন্তু শোনেনি। তারপর আবার একটা ব্র্যান্ডের দামি ঘড়ি ও ওয়ানপ্লাসের একটা ফোন কিনে দিল। কেনাকাটা করে আবার বাসায় ফিরলাম। সন্ধ্যায় আমি বসেছিলাম রুমে, তখনই আঙ্কেল আসলো। আচ্ছা, তোমার তো পড়াশোনা করতে হবে। জি আঙ্কেল। হোম তুমি তো একটা কলেজে পড়ালেখা করো, ওখানে পড়বে নাকি নতুন কলেজে ভর্তি হবে? আঙ্কেল, আমি আগের কলেজে পড়তে চাই, কারণ ওখানে আমার বন্ধুরা আছে যারা আমার জন্য অনেক কিছু করেছে। হোম তবে সেটা তো অনেক দূর, আর তাছাড়া তোমার পরিবার যদি তোমাকে দেখে, তাহলে তারা যদি ফিরিয়ে নিতে আসে তাহলে কি করবে? তাহলে আবার কি, আমি তো এখন থেকে তাদের চিনি না, আর আমি তাদের কাছে ফিরে যাব না। হোম তুমি যদি ফিরে যাও সমস্যা নেই, তবে আমি তোমাকে যে দায়িত্বটা দিয়েছি সেটা সঠিকভাবে পালন করতে হবে। জি, সেটা তো করতে হবে। গরিবদের কষ্ট আমি বুঝি। গরিব তবুও না থাকতে অবহেলিত হয়, সেটা একটু হলেও কষ্ট কম। আর আমি তো থাকা অবস্থায় অবহেলিত হয়েছি। হোম বাবা, আমি বুঝি, মন খারাপ করো না। শোনো, কালকে তোমাকে ওখানে আমি গিয়ে আমি নিজেই ভর্তি করিয়ে দিব। আর ওখানে আমার একটা বাড়ি আছে, ওইখানে থাকবা তুমি। আর আমার কোম্পানিটাও ওইখানে, তাই তোমার অনেক সুবিধা হবে। জি আঙ্কেল। আচ্ছা তুমি টিভি দেখো, মোবাইল তো চার্জে, টিপতে পারবে না, কিছুক্ষণ টিভি দেখে সময় কাটাও। হ্যাঁ আঙ্কেল। তারপর আঙ্কেল চলে গেল। আমি কিছুক্ষণ টিভি দেখলাম। আঙ্কেল খেতে ডাকলো। তারপর আঙ্কেলের সাথে খাবার খেতে রুমে আসলাম। তারপর মোবাইল চার্জার থেকে নিয়ে কিছুক্ষণ টিপে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা খুব ভোরে ঘুম ভাঙলো। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর একটু হাঁটাহাঁটির জন্য ছাদে গেলাম। কিছুক্ষণ ছাদে বসে বসে গান শুনলাম। গুড মর্নিং। গুড মর্নিং আঙ্কেল। এই নাও চা। আরে আঙ্কেল, আপনি কষ্ট করে ছাদ পর্যন্ত চা নিয়ে আসলেন কেন? আপনার তো অনেক কষ্ট হয়েছে। আমিও খুব সকালে ঘুম থেকে উঠে ছাদে আসি। আজকে এসে দেখি তুমি দাঁড়ানো, তাই ভাবলাম চা নিয়ে আসি। দুজনে চা খেতে খেতে সকালে সূর্য দেখবো। ও আচ্ছা আচ্ছা আঙ্কেল, তবুও তো আপনার কষ্ট হয়েছে। আরে বাদ দাও তো। তারপর আঙ্কেলের সাথে কিছু সময় গল্প করলাম। আরে আমার তো মনেই নেই আজকে তোমার কলেজে যাব। জি আঙ্কেল, আমারও। আচ্ছা চলো, নিচে গিয়ে তুমি রেডি হয়ে খাবার খেতে আসবা। আচ্ছা আঙ্কেল। হুম চলো বলে হাঁটা শুরু করলো। আমি আঙ্কেলের পিছু পিছু নেমে রুমে চলে গেলাম। সেখানে গিয়ে রেডি হয়ে নিচে আসলাম। তারপর খাবার খেলাম। তারপর দুজনে একসাথে বের হলাম গাড়ি নিয়ে। আমার বাসস্থান, মানে আমার যে শহরে থাকা হয়েছে এতদিন, সেই শহরের দিকে রওনা দিলাম কলেজে যাওয়ার জন্য। 1 ঘন্টা পর কলেজে পৌঁছেও গেলাম। গিয়ে আঙ্কেলের সাথে প্রিন্সিপালের রুমের দিকে গেলাম। আমি স্যারকে সালাম দিলাম এবং রুমে আসার জন্য অনুমতি চাইলাম। স্যার আমাকে দেখে তো অবাক। কি অবাক হলি কেন ওর দিকে তাকিয়ে? আরে শফিক, তুই কোথা থেকে আসলি? আর তুই লিমনের সাথে কেন বুঝলাম না। আর লিমনই বা তোর সাথে আসলো কি করে? হুম বুঝবি কি, সবই আল্লাহর চাওয়া। ওকে আমি নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পেয়েছি। এতদিন অসুস্থ ছিল, তাই সুস্থ হওয়ার পর ওকে কলেজে নিয়ে আসলাম। আর এখানে এসে দেখি বাইরে তোর নাম দেওয়া। তারপর তো তোর দিকেই তাকিয়ে। তুই আমার বন্ধু নজরুল। বন্ধু, তোর সাথে অনেকদিন ধরে যোগাযোগ নেই। বিদেশ থেকে আসলি কবে? এই তো 6 মাস 15 দিন হলো চলে যেতাম আমি, কিন্তু ও অসুস্থ ছিল তাই যায়নি। ও সবকিছু ঠিকঠাক করে দিয়ে চলে যাব। তার মানে আঙ্কেল আর স্যার আপনার বন্ধু? হুম বাবা, এখন আমি ওর সাথে কথা বলে যাব। তোমার আর তো কোনো সমস্যা হবে না। নজরুল লিমন কিন্তু এখানে ওর পরিবার ছাড়াও থাকবে। তুই সবসময় খেয়াল রাখবি ওর পরিবার, ওর উপর অধিকার খাটাতে আসলে খাটাতে দিবি না। অবশ্যই। ও এখানে ওর মতো চলবে, কেউ কিছু করতে পারবে না। আমি সবসময় ওর সাথে আছি। আচ্ছা ভাই, তুই আমাকে কিছুটা হলেও নিশ্চিন্ত করলি। আরে ভাই, তুই চিন্তা করিস না তো। আর লেমন কোনো সমস্যা হলে আমাকে বলবি, আমি সবসময় তোর পাশে থাকবো। জি স্যার। আরে শফিক, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস? বস, চা খাই একসাথে। আর লিমন, তুই কি ক্লাসে যাবি? স্যার আমার কাছে কোনো বই নেই। সমস্যা নেই, তুই ক্লাসে যা, আমি বলে দেবো স্যারকে। আচ্ছা বাবা শোনো, তুমি চাইলে ক্লাসে যাও, বন্ধুদের সাথে দেখা করো। আর ক্লাস শেষ হলে আমাকে কল দিবা। আমি তো এখন বাসায় যাব, তাই তুমি কল দিলে আমি গাড়ি পাঠিয়ে দিব, তুমি চলে যাবে। জি আঙ্কেল বলে এই ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম। আজকে অনেক খুশি খুশি লাগতেছে। অনেকদিন পর আমার প্রাণপ্রিয় বন্ধুদের সাথে দেখা হবে এসব ভাবতে ভাবতেই ক্লাসরুমের সামনে চলে আসলাম। স্যার আসতে পারি? তখনই স্যার সহ সবাই আমার দিকে তাকালো। সবার চোখ বড় বড় হয়ে গেল।
আরে লিমন, তুই স্যার কি তোর জন্য ফোন দিয়েছে? বই খাতা নেই? জি স্যার। আচ্ছা, ভিতরে আয়। তুই বেঁচে আছিস তাহলে? জি স্যার, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, যা বস। আমি গিয়ে বন্ধুদের সাথে বসলাম, কিন্তু বিষয়টি হলো ওরা আমার দিকে একবার ফিরেও তাকালো না, আর কথা বললো না। এজন্য আমি অবাক। ওরা তো আমার সাথে কথা বলার সাথে থাকতেই পারতো না, কিন্তু এখন হলোটা কি? স্যারের ক্লাস শেষ করে কিছু সময় ব্রেক টাইম, ওরা আমার পাশ দিয়ে বের হয়ে গেল। দেখলাম ওদের সাথে নতুন একজন আছে, তবে এখন কথা বললো না। আমি ওদের পিছু পিছু গেলাম, ওরা এক জায়গায় গিয়ে বসলো, আমি ওদের পাশে বসলাম। এখানে আপনার কাজ কি? দেখছেন না আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি। কি হয়েছে ভাই তোদের? তোরা আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? আরে আপনি কে? আমাদের সাথে তুই তুকারি করছেন? আরে ভাই, আমি তোদের বন্ধু লিমন। আমাকে এই কয়দিনে বলে গেছিস? আমাদের লিমন নামে কোনো বন্ধু নেই। এক সময় ছিল, কিন্তু সে আমাদের কষ্টটা না বুঝে আত্মহত্যা করেছে এবং তার জন্য অনেক কাঁদতে হয়েছিল আমাদের। ভাই, তোরা শুধু তোদের কষ্টটার কথাই ভাবলি? আমি যে কি কি কষ্ট সহ্য করেছি, এবং আমাকে চোরও বানানো হয়েছিল, সেটা খুব লজ্জা ছিল, তাই তো আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আর তোরা আমার সাথে এমন ব্যবহার করবি বলেই কেঁদে দিলাম। আরে আরে ভাই, কাঁদছিস কেন? জানিস তোর জন্য আমাদের কতটা কষ্ট হয়েছিল। আমরা তোকে অনেক খোঁজার পরেও যখন পাইনি, তখন তো মনে করেছি তুই আর বেঁচে নেই। ভাই, তোর জন্য চিন্তা করতে করতে এখনো আর হাসি খুশি থাকতে পারি না। ভাই, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন কাজ করবো না, যাতে তোরা কষ্ট পাস। আরে বাদ দে ভাই, তোর উপর খুব অভিমান ছিল, তাই তোর সাথে এমন ব্যবহার করেছি। আচ্ছা ভাই, তবে তুই বাঁচলি কি করে? শোন তাহলে। তারপর আঙ্কেল আমাকে বাঁচিয়ে কি কি করেছে এবং আমার উপর যে দায়িত্ব দিয়েছে তা সব কিছু বললাম। ওহ, তাহলে তো ভালো। তোমাকে আর কোনো অবহেলা সহ্য করতে হবে না। তবে কষ্ট তো আছেই। আচ্ছা, কে তুমি? তোমাকে তো চিনলাম না। আরে ও হলো রুদ্র। তুই চলে যাওয়ার কিছুদিন পর ও ভর্তি হয় এবং আমাদের সাথে বন্ধুত্ব করে, আর তোর সব ব্যাপারেই জানে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি সে আমার বন্ধু? আমরা বন্ধু, তবে তুমি করে বললে চলবে না, তুই করে বলতে হবে। ওকে। তখনই বেল বাজালো, আবার ক্লাস স্টার্ট হবে। চল ক্লাসে যাই। না, আজকে আর ক্লাস করব না, চল সবাই মিলে ঘুরতে যাব। তাই ভালো। চল, আজকে একটা স্কুলের সামনে যেতে হবে। কালকে রাতে একটা মেয়ের সাথে ফেসবুকে কথা হয়েছে, চল ওকে দেখে আসি। পছন্দ হলে রিলেশনে যাব। ওকে, যেতে পারি, তবে ট্রিট দিতে হবে। অবশ্যই। রিলেশন হলে ট্রিট তো দিবই। তবে শোন, ওখানে ওর সামনে আমি একা যাব দেখা করতে, তোরা আড়ালে থাকবি, তোদের দেখলে সমস্যা হবে। আর আজকে ওকে প্রপোজ করব না। আচ্ছা ঠিক আছে। তারপর রিক্সা নিয়ে ওরা স্কুলের দিকে যেতে লাগলো। ওরা যে স্কুলের নাম বললো, ওরাই তো শিভা পড়ালেখা করে। যদি আবার দেখে ফেলে? ভাই, আমি ওখানে যাব না। কেন? আরে ভাই, শিফা স্কুলে পড়ে, যদি দেখে ফেলে? আরে ভাই, দেখবে না, আমরা তো দূরেই থাকবো। ওকে চল। তারপর আমরা সেই স্কুলের সামনে পৌঁছালাম। আমরা দূরে থাকলাম। রুদ্র গেটের সামনে দাঁড়ালো। তখনই সেখান থেকে একটা মেয়ে বের হলো। মেয়েটাকে দেখে তো আমি অবাক। আমি কাকে দেখছি? সত্যি ওই মেয়েটাকে দেখে রাগ উঠে গেল। আমার বন্ধুরা অবাক ওই মেয়েটাকে দেখে। আরে ভাই, মেয়েটা তো ঋতু, যার জন্য লিমনের এই অবস্থা, আর এর সাথে রুদ্র রিলেশন যাবে? আরে ভাই থাম, আগে দেখি রুদ্র কি বলে। ও যদি ওই রকম একটা খারাপ মেয়ের সাথে রিলেশন করে, তো আমাদের সাথে থাকতে পারবে না। আরে ভাই বাদ দিত, যে যার সাথে রিলেশন করবে তাতে আমাদের কি? আমরা শুধু রুদ্র বা আমাদের বন্ধুকে হুঁশিয়ারি করে দেবো মেয়েটার সম্পর্কে। লিমন ঠিকই বলেছে, রুদ্র আসুক। আমরা আড়ালে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে মেয়েটা চলে গেল। রুদ্র আমাদের কাছে আসলো। কিরে, তোদের ওকে ভালো লেগেছে তোদের ভাবি হিসাবে? দেখ রুদ্র, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। তোর কাছে ভালো লাগলে তুই রিলেশন করবি। ভাই, কি হয়েছে আমাকে খুলে বল। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই আমাকে এভাবে বলছিস কেন? রুদ্র, তোর কথা শুনে মনে হচ্ছে তুই মেয়েটার সাথে রিলেশন করতে চাস। তবে তোকে একটা জিনিস থেকে সাবধান করে দিচ্ছি বন্ধু, লিমনের আজকের এই পরিবার থেকে আলাদা হওয়ার কারণ কিন্তু এই মেয়েটা। মানে কি বলছিস তুই? এটা তো আমাকে আগেই বলতে পারতি। মেয়েটাকে দেখেই ভালো লেগেছিল, কিন্তু আমি ওর সাথে রিলেশন করতে চাইছিলাম না। তবে এখন রিলেশন করতে হবে। মানে কি বলছিস তুই? মেয়েটা ভালো না তাও জেনেও রিলেশন করবি? আরে ভাই থাম তুই। রুদ্র, তুই রিলেশন করবি কর, সাবধানে দেখিস মেয়েটা যেন তোর কোনো ক্ষতি না করে দেয়। ভাই, তুই চিন্তা করিস না, ও যে কাজটা করেছে ওর একটা শাস্তি পেতে হবে। তার মানে তুই ওর সাথে রিলেশন করবি শাস্তি দেওয়ার জন্য? তোদের কি মনে হয়? তাহলে ওর কথাবার্তা ভালো লাগে না, তার উপর শুনলাম আমার বন্ধুদের ক্ষতি করেছে।
এসে শুনলাম ওর একটা শাস্তি পাওয়া লাগবে। ভাই তুই ওর কিছু করবি কেন? তুই যদি কিছু করিস তোরও শাস্তি কিন্তু পেতে হবে। ভেবেই কাজ করিস, কারণ ওপরওয়ালা কাউকে ছাড়ে না। জানি আল্লাহ তাআলা কাউকে ছাড়বে না, তবে আমাকে একটা মেয়ে ধোকা দিয়েছে, তার জন্যই তো এই শহরে আসা। তা না হলে তো আসতাম। ওই মেয়েটা তো আমার জীবনটা তছনছ করে দিয়েছে। আরে ভাই, মন খারাপ করিস না। তোর মনে যে এত দুঃখ সেটা আগে বলিস নাই। কি করেছিল মেয়েটা? ভাই তোদের বলবো কি? তোরা তো এমনিতেই লিমনের জন্য মন খারাপ করে থাকিস। এখন শোন তাহলে আমার সাথে কি হয়েছিল। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম। আমি ভাবছি ও নিজেও আমাকে ভালোবাসতো। প্রতিদিন ওর পিছনে টাকা খরচ করতাম, রেস্টুরেন্টে গিয়ে এমনকি ওর ফোনেও টাকা রিচার্জ করে দিতাম। খুব ভালোই চলছিল ওকে নিয়ে আমার জীবন। হঠাৎ একদিন আমার কাছে ও 5,000 টাকা চাই। আমার কাছে ছিল না। সেদিন বাবাকেও বলতে পারিনি কি বলে এত টাকা নিব। তবুও কোনো মতে বন্ধুদের কাছ থেকে ধার করে 5,000 টাকা দিলাম। সেদিন রাতে ও আমার ফোন ধরেনি, আর কল দিলেও বিজি বলতো। মাথা গরম হয়ে গেছিল, তবুও মন শান্ত করে রাখলাম। সকালবেলা কল দিলাম, আবার ধরলো। আসলে ফোনটা আমার ভাই নিয়েছিল, তাই রাতে তোমার নাম্বার ব্লক করে ভাইয়াকে দিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে আজকে চলো দেখা করি। না, আজকে সকালে পারবো না জান, আমার আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে। কি এখন দেখা করব না বলে রাগ করে ফোনটা কেটে দিলাম। আমি ভাবছি ও আমার রাগ করা দেখে আবার আমাকে ফোন করবে, কিন্তু করেনি। তাতে মনটা অনেক খারাপ হয়ে গেছে। তাই সকালবেলা না খেয়ে কলেজে চলে গেলাম। কি হয়েছে ভাই, তোর মন খারাপ কেন? বলিস না বন্ধু। তারপর ওকে সব খুলে বললাম। আরে চিন্তা করিস না, চল আজকে ক্লাস করব না, আমিও নাস্তা করিনি। চল একসাথে নাস্তা করে ঘুরতে যাব। হয়তো ভাবি বিজি ছিল তাই ফোন ধরেনি। আমার ইচ্ছে ছিল না, তবুও আসিফ জোর করে নিয়ে গেল রেস্তোরাঁয়। সেখান থেকে খাওয়া দাওয়া করে হাঁটতে লাগলাম দুজন ইচ্ছে মতো। হঠাৎ এক জায়গায় চোখ পড়লো, যা দেখে আমার শরীর কাঁপতে লাগলো। আমার বুক ফেটে যাচ্ছে কষ্টে। আশেপাশে তাকিয়ে দেখি আমরা আনমনে হাঁটতে হাঁটতে পার্কের দিকে চলে এসেছি। আসিফ দেখলো আমি ওইদিকে তাকিয়ে আছি। কিরে, ওইদিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? আমি কিছু বললাম না দেখে আসিফ সেদিকে তাকালো। আসিফের চোখও বড় বড় হয়ে গেল, কারণ ওখানে জিনিয়া বসা। ওর কোলে শুয়ে আছে অন্য একটা ছেলে। জিনিয়া এক হাত দিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিস, আর ছেলেটা জিনিয়ার অন্য হাত ধরে বসা। আমি ওই দিকে হাঁটা শুরু করলাম। আসিফও আমার সাথে আসতে শুরু করলো। বাহ, তাহলে এই জন্যই রাতে ফোন বিজি ছিল। আমার কণ্ঠ শুনেই জিনিয়া লাফিয়ে উঠলো। আমাকে দেখেই ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। আরে ভাই, কে আপনারা? আর কার ফোন রাতে বিজি ছিল? আরে তুই বুঝছিস না কার কথা বলছি এতক্ষণ? তুই যার কোলে শুয়েছিলি। এসব কি শুনছি জিনিয়া? সে তোমার কে হয় যে তাকে দেখেই লাফিয়ে উঠলে আর এখনো ভয় পাচ্ছ? বিশ্বাস করো রুদ্র, আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। আমি শুধু ওর সাথে ঘুরতে এসেছি। দৌড়ে এসে পা ধরে। আমি ওকে উঠিয়ে একটা থাপ্পড় মারলাম। ছেলেটা এসে ওকে একটা থাপ্পড় মারলো। তুই এত খারাপ মেয়ে জানতাম না, একসাথে দুজনের সাথে রিলেশন করিস। ছি। আচ্ছা, আমার কালকের দেওয়া টাকাগুলো কোথায়? ওগুলো তো আমার কাছে নেই এখন। আবার একটা থাপ্পড় দিলাম। আসিফ ওর ব্যাগটা চেক করো। বন্ধু, 10,000 টাকা আছে? সব নেই। ওর পিছনে যা খরচ করেছি সব উসুল করব। রুদ্র, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন করবো না। আমি ওকে আর একটা থাপ্পড় মারলাম। তোর মতো বেঈমানকে ক্ষমা করা যায় না। ওই, আমার কাছ থেকে যা টাকা নিয়েছিলি সব দে। আরে ভাই, তুই কান্না করছিস কেন? একটা ধোঁকাবাজির জন্য। চল তোকে বাসায় দিয়ে আসি। তারপর আসিফ আমাকে বাসায় দিয়ে ও বাসায় চলে যায়। সেখান থেকেই আমার জীবন পাল্টে গেল। একদম খাওয়া দাওয়া করতাম না, সিগারেট খেতে শুরু করি। বাবা মা আমার অবস্থা দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের হাসি খুশি থাকা ছেলেটা সারাদিন চুপচাপ হয়ে থাকে। আম্মু তো কান্না করে দিত আমার শরীরের অবস্থা দেখে। তাই বাবা বাধ্য হয়ে আসিফকে বাসায় ডেকে জিজ্ঞেস করে আমার এই অবস্থার কারণ কি। আসিফও আমার অবস্থা দেখে কষ্ট পেল, তাই বাবাকে জিনিয়ার কথা সব বলে দিল। বাবা এসব শুনে কি করবে, তাই আমাকে তোদের এখানে, মানে আমাকে আমার মামার কাছে পাঠিয়ে দেয়। তারপরেরটা তো তোদের এখানে। রুদ্র বলা শেষ। ভাই তুই মন খারাপ করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুই দেখতে থাক ওই মেয়েটার আমি কি করি। আমাদের সবার চোখে পানি এসে গেছে। ভাবছি মেয়েদের বিশ্বাস করব কিভাবে।
যাই হোক, ওখান থেকে আবার একটা রিক্সা নিয়ে কলেজের সামনে আসলাম। তারপর আঙ্কেলকে ফোন দিলাম, সে গাড়ি পাঠিয়ে দিল। তারপর ওদেরকে বলে আমি গাড়িতে উঠে আঙ্কেলের বাড়িতে যেতে লাগলাম। অন্যদিকে শিবা তখন বের হয়েছিল, কারণ ওরও ব্রেক টাইম হয়েছিল। তখন দূর থেকে দেখলো আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে। তার পাশে আমার মতো একজনকে দেখিয়েও চমকে উঠলো। আমার কাছে আসতে যাবে তার আগে থেমে গেল আর ভাবতে লাগলো, লিমন ভাই এখানে আসবে কি করে? আর আসলেও তো বাড়িতে আসবে। ধুর, বেশি ভালোবাসি তো, তাই মনে হয় শুধু চোখেই তাকে দেখি। কবে যে ফিরবে সে নাকি আমার আজীবন অপেক্ষা করতে হবে কে জানে। আবার ভাবলো একবার চেক করে আসি ওটা আসলেই লিমন ভাইয়া কিনা। কিন্তু এবার তাকে দেখে ওখানে আর কেউ নেই, তাই শিফাও আর সামনে বাড়ালো না। মনির ভুল ভেবে ক্লাসরুমে চলে গেল ক্লাস করতে। যাই হোক, আমি পৌঁছে গেলাম আঙ্কেলের বাড়িতে। এই বাড়িটা অনেক সুন্দর। আমি ভিতরে গেলাম, দেখি আঙ্কেল সোফায় বসা। আমাকে তার পাশে বসতে বলল। আমি গিয়ে তার পাশে বসলাম। বন্ধুরা তোমাকে দেখে অবাক হয়নি আজকে? হ্যাঁ আঙ্কেল, তা তো হয়েছিল সবাই, কিন্তু আমার বন্ধুরা আমার উপর রাগ করেছিল, অনেক অনেক কষ্টে রাগ ভাঙাতে হয়েছিল। হোম, রাগ করবে, তা স্বাভাবিক, কারণ ওরা তোমাকে খুব ভালোবাসে। তা তোমার কথা শুনেই বুঝতে পেরেছি। হ্যাঁ আঙ্কেল, রাগ ভাঙিয়ে দিয়েছি, ওরা খুব কষ্ট পেয়েছিল আমার জন্য। হোম, শোনো, তোমাকে তোমার আন্টি ও আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই, আসো। তারপর আঙ্কেল তাদের ডাক দিল, তারা চলে আসলো। আমি তাদের সালাম দিলাম এবং আঙ্কেল তাদের সাথে পরিচয় করে দিল। তাদের কথাবার্তা দেখে বুঝতে পারলাম তারা আঙ্কেলের মতো সৎ এবং ভালো মনের মানুষ। শোনো, আমি তোমাকে আগেই এখানে নিয়ে আসতে পারতাম, কিন্তু আনিনি, কারণ আমি চেয়েছিলাম না তোমার পরিবার যেখানে থাকে সেখানে তোমাকে না রাখতে। কিন্তু তুমি এখানেই থাকতে চাও, তাই আবার নিয়ে আসলাম এখানে। আঙ্কেল, আমি চাই এখানে মানবতা আনতে, কারণ এখানে কোনো মানবতা নেই। না আছে একজন বাবার, না আছে একটা পরিবারের, না আছে একজন ব্যবসায়ীর, না আছে একজন শিক্ষকের। বাবা সবসময় ন্যায়ভাবে চলবে, কোনো অন্যায় করবে না এবং সবাইকে অন্যায় থেকে বিরত রাখতে চেষ্টা করবে। আচ্ছা আম্মু, তিনি তো আমার ভাই তাই না? আমি তার কোলে চড়বো? আরে মামুনি, এটা বলতে হয় নাকি? যাও। মেয়েটা দৌড়ে এসে আমার কোলে উঠলো, আমিও কোলে উঠালাম। মেয়েটার বয়স হবে 6 বছর। আচ্ছা আপু, তোমার নাম কি? আমার নাম মাইশা। এ কি হাসতেছো কেন? আমি আজকে অনেক খুশি, একজন ভাই পেয়েছি, তার সাথে ঘুরতে পারবো, গল্প করতে পারবো। আর আমি যদি তোমাকে ঘুরতে না নিয়ে যাই? তোমার চুল টেনে ছিঁড়ে ফেলবো, কামড় দিয়ে দাগ বসিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এত রাগ করতে হবে না, আমি তোমাকে নিয়ে অনেক ঘুরবো আর অনেক গল্প করব। আঙ্কেল আন্টি আমাদের কর্মকাণ্ড দেখে আসতেছে। আচ্ছা দুষ্ট, এখন ছাড়ো ওকে, আমার কোলে এসো। ও কলেজ থেকে এসেছে, ফ্রেশ হয়ে খেতে আসবে, তুমিও ওর সাথে খাবে। আচ্ছা আম্মু। বলে আমার গালে একটা পাপ্পি দিয়ে নেমে গেল। চলো, তোমার রুম আমি আজকে দেখিয়ে দিচ্ছি, আর তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। আচ্ছা আঙ্কেল, বলেই তার পেছন পেছনে হাঁটতে লাগলাম। আমাকে একটা রুমে নিয়ে আসলো। এই রুমটা খুব সুন্দর করে সাজানো। আঙ্কেল বিছানায় বসলো, আমাকে বসতে বললো, আমিও বসলাম। শোনো বাবা, আসলে মাইশা আমাদের নিজেদের মেয়ে না। তোমার আন্টিকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু পরে ডক্টরের কাছে জানতে পারি তোমার আন্টি মা হতে পারবে না, তাই আমরা মাইশাকে দত্তক নেই। তাই আমাদের তো বয়স হয়েছে, মাইশার দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। আল্লাহ না করুক যদি আমাদের কিছু হয়ে যায়, তুমি ওকে দেখে রাখবা, ওকে মানুষের মতো মানুষ করে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিবা। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি মাইশাকে এখনই নিজের আপন বোন ভাবি। ওর জন্য আমি সব করতে পারবো, ওর দায়িত্ব আমি পালন করব। যাক বাবা, দুশ্চিন্তা থেকে বাঁচালে। তোমাকে আর একটা কথা বলা হয়নি। জি আঙ্কেল, বলুন। আমরা সিঙ্গাপুর যাব না, এখন থেকে এখানেই, আর তুমি আর মাইশা আমাদের ছেলে মেয়ে হয়ে থাকবা। আর তোমার আঙ্কেলকে কি বলে ডাকো জানি না, আমাকে মা বলতে হবে। আচ্ছা আন্টি। ওই আচ্ছা আন্টি মানে? আরে সরি আম্মু। ঠিক আছে, কিন্তু আমাকে এত ভয় পেতে হবে না বাবা। জি আচ্ছা, আপনারা দুজন এখন থেকে আমার বাবা মা। বলে দুজনে দুগালে পাপ্পি দিল। আচ্ছা বাবা, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসবে। আচ্ছা আম্মু। তারপর দুজনে চলে গেল। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে গেলাম। একটা চেয়ার টেনে বসলাম। মাইশা বায়না ধরলো, সে আমার হাতে ছাড়া খাবার খাবেই না। তাই মাইশাকে আমার পাশে বসিয়ে খাইয়ে দিতে লাগলাম। খাওয়া শেষে আম্মু এসে দুজনে মুখ মুছে দিল। আচ্ছা মাইশা, এখন দুষ্টুমি না করে ঘুমাবে, বিকেলবেলা তোমাকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা ভাইয়া। এখন আসো, আমার সাথে রুমে চলো, ঘুমাবে। আচ্ছা। বলে আমাকে একটা পাপ্পি দিয়েই আম্মু দুয়ের কাছে দিল দৌড়, কিন্তু আবার মাঝপথে থেমে গেল। আবার দৌড়ে আমার কাছে আসলো। কি হলো, চলে আসলে কেন? আমি তোমার সাথেই ঘুমাবো, তোমার গলা ধরে। কি, আমি তখন ঘুমাবো না? না, তোমাকে আমার সাথে ঘুমাতে হবে। মেয়েটা আমার ভাই, পাগল হয়ে গেছে। এখন ঠেলা সামলাও, যাও লিমন, এখন ওর সাথে রুমে গিয়ে ঘুমাও। আবার বেশি জ্বালিও না, তোমার ভাইকে দুষ্টুমি কম করে ঘুমাবে।
আচ্ছা আপু। বলে আমার কোলে উঠে গেল। তারপর মাইশাকে নিয়ে রুমে চলে গেলাম। দুজনে শুয়ে পড়লাম। মাইশা আমার গলা ধরে গায়ের উপরই পা দিল। সত্যি এটা খুব ভালো লেগেছে। বোনটা আমি কত ভালোবাসে, তার উপর আবার নতুন বাবা মায়ের ভালোবাসা। না, এখন থেকে আমাকে গড়ে উঠতে হবে, আব্বুর দেওয়া সব দায়িত্ব পালন করতে হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফোনের শব্দে। ঘুম ঘুম চোখে ফোনের দিকে তাকে দেখি সিএম কল দিয়েছে। আমি রিসিভ করলাম। লিমন, কোথায় তুই? বের হবি না? হব, তবে আমার সাথে আমার বোন আসতে পারে যদি ওর ঘুম ভাঙে। ও আচ্ছা, নিয়ে আয়, আমরা আমাদের আড্ডাখানায় আসি, চলে আয়। আচ্ছা বলে ফোন কেটে দিলাম। আমি উঠে মাইশার দিকে তাকিয়ে দেখি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। এ কি বোন, এভাবে তাকিয়েছিস কেন? মাইশা উঠে আমার চুল ধরে টানতে লাগলো। এ কি আপু, আমি কি করেছি? চুল ছাড়। এদিকে আমাদের ডাকাডাকি শুনে নতুন আম্মু এবং আব্বু দুজনে আসলো। এ কি মাইশা, ছাড়ো, লিমন ব্যথা পাচ্ছে তো। না, ছাড়বো না। ভাইয়া আমাকে নিতে যায়নি ঘুরতে। এটা শুনে মা বাবা দুজনে এসে দিল। আচ্ছা বোন, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ কর। আচ্ছা যাও, এবারের মতো মাফ করলাম। আবার এরকম ভুল করলে তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা পিচ্ছি বড়ি, এখন আম্মুর সাথে গিয়ে রেডি হও, তাড়াতাড়ি আমরা বের হব। আচ্ছা তুমি রেডি হও, আমি তার মধ্যেই চলে আসবো। তারপর আমি আর মাইশা দুজনে রেডি হয়ে বের হলাম। রিক্সা নিয়ে বন্ধুদের কাছে যেতে লাগলাম। আর আমার নতুন আব্বু বলেছিল গাড়ি নিয়ে যেতে, কিন্তু বিকেল বেলাটা রিক্সা করে যাওয়াটা উপভোগ করতে চাই বলে গাড়ি নিয়ে নি। পৌঁছে গেলাম আড্ডাখানায়। এই তো লিমন এসে গেছে ওর বোন নিয়ে। এসে গেছি রে। কি অবস্থা তোদের? এই তো তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি মাইশাকে কোলে নিয়ে ওদের সাথে বসলাম। মাইশার হাতে ফোনও দিলাম, ও ফোন নিয়ে ব্যস্ত আর আমি আড্ডা দিতে। দোস্ত, ঋতু আসতেছে এখানে হঠাৎ। কি বলিস? তাহলে তো আমার উঠতে হবে, ও আসলে আমি থাকতে পারবো না। দোস্ত, আমি তোর সমস্যাটা বুঝি, কিন্তু দেখ, ও হঠাৎ বলছে এখানে আসতেছে। রুদ্র, তুই আমার কথাই রাগ করতে পারোস, কিন্তু আমায় এটা বলতেই হবে ভাই। তোর এই রিলেশনের জন্য লিমন ফিরে আসার পরও ওর সাথে একটু শান্তিতে আড্ডাও দিতে পারবো না। ভাই রাগ করিস না, একটুখানি সময়ের ব্যাপার। তখন আমার ফোন বেজে উঠলো। মাইশার হাতের দিকে তাকিয়ে দেখি আমার নতুন আব্বু ফোন দিয়েছে। মাইশা ফোন ধরলো। আপু। ও মামনি, তোমার ভাইয়া কোথায়? এই তো আমার পাশে বসা। ওকে, তোমার ভাইয়ার কাছে দাও। জি আব্বু বলেন। শোনো, আসার সময় তোমার পোর্টে যে বই ভালো লাগে কিনে নিয়ে আসবা। বাসায় বসে পড়তে হবে তো। আচ্ছা আব্বু। আচ্ছা, মনে করে নিয়ে আসবো, কিন্তু তাহলে তোমার আম্মু বকবে। আচ্ছা মনে রাখবো। তারপর ফোন কেটে দিল। আচ্ছা তাহলে আমার বই কিনতে যেতে হবে, আবার ঋতু দেখলে প্রবলেম হবে, তাই ঋতু চলে যা, পড়ে আসবো না। আচ্ছা দাঁড়া, আমরাও যাব। রুদ্র দেখ, ঋতু মেয়েটাকে আমরা চোখে দেখতে পারি না, ও আসলে কিছু একটা করে ফেলতে পারি। তার থেকে আমরা যাই লিমনের সাথে। তো ঋতুর সাথে কথা শেষ হলে ফোন দিস, চলে আসবো। আচ্ছা ভাই, ফোন দিলে তাড়াতাড়ি আসবি। ওই মেয়েটা আবার বের হবে কোন সময় আল্লাহ জানে। তারপর আমরা হাঁটতে লাগলাম। আমার আপনি কিছু খাবে নাকি? তুমি বুঝলে কি করে আমার কিছু খেতে ইচ্ছে করছে? আচ্ছা তোমার কি খেতে ইচ্ছে করছে এখন? আমি এখন আইসক্রিম খাবো। তারপর মাইশাকে আইসক্রিম কিনে দিলাম, আর ওদেরকেও কিনে দিলাম সিগারেট। ওরা এটা খেতে গেল, আর আমি মাইশাকে আইসক্রিম খাওয়াতে লাগলাম। মাইশা আমাকেও খাইয়ে দিল মাঝে মাঝে। মাইশার খাওয়া শেষ হলো, ওরাও আসলো। তারপর রিক্সা নিয়ে লাইব্রেরির দিকে গেলাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। মাইশাকে সিএম কোলে নিল। সেখান থেকে টাকা মানিব্যাগে রাখতে রাখতে হাঁটতে লাগলাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে তাকে দেখি শিফা। আমি তো অবাক, যাদের থেকে পালিয়ে থাকার চেষ্টা করি তারাই কেন সামনে আসে, আর শিফা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ও স্বপ্ন দেখছে নাকি সত্যি সেটাই ভাবছে। আর চোখ ডলে আমার দিকে তাকালো। লিমন ভাইয়া তুমি? আমি সরে বলে হাঁটতে শুরু করব, শিফা দৌড়ে এসে আমার হাত ধরলো। এ কি, আমার হাত ধরছেন কেন আপনি? লিমন ভাইয়া আমি শিফা, তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? মানে আমি আপনার সাথে কিভাবে কথা বলবো? হাত ছাড়ুন আমার। ভাইয়া তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমি তো তোমায় ভালোবেসেছিলাম, আমি তো তোমার পথ চেয়ে বসেছিলাম এতদিন। আমি কিছু বলতে যাবো তখনই মাইশা দৌড়ে আমার কাছে চলে আসলো। এই আপনি যে আমার ভাইয়ের হাত ধরেছেন কেন? মাইশার দিকে তাকিয়ে শিবার সহ আমরা সবাই অবাক। এভাবে তাকিয়ে আছেন কেন? হাত ছাড়ুন। এবার শিবা হাত ছেড়ে দিল। কে তুমি আপু? আমি এনার বোন। আর হাত ধরবেন না আমার ভাইয়ার। কেন ধরবো না? ধরবেন না মানে ধরবেন না। আমার ভাইয়া শুধু এই হাত দিয়ে আমাকে কোলে নেবে। শিবা কিছু বলতে যাবে তার আগে মাইশা তুমি আমার কোলে আসো, আমাদের যেতে হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি মাইশা কোলে উঠলো। আমি হাঁটা শুরু করলাম। শিবা মনে মনে ভাবলো এবার তোমাকে পেয়েছি,
এবার আর ছাড়া যাবে না, যেভাবে হোক তোমাকে বাসায় ফেরাতেই হবে। আমরা লাইব্রেরি থেকে বের হলাম বই নিয়ে। শিফা আমাদের দেখে লুকিয়ে গেল। আমরা রিক্সা নিয়ে বের হলাম আড্ডাখানার দিকে, কারণ ঋতুকা নাকি এগিয়ে দিয়ে যেতে গেছে রুদ্র। শিফাও একটা রিক্সা নিল এবং আমাদের পিছু পিছু আসতে লাগলো। আমরা আড্ডাখানায় পৌঁছে গেলাম। রিক্সা থেকে নেমে আমরা ভাড়া মিটে আড্ডা দিতে বসলাম। শিফা লুকিয়ে এক জায়গায় বসে থাকলো। সন্ধ্যা হয়ে গেল, আমরা উঠলাম। আচ্ছা আমি তাহলে আসি, কাল কলেজে দেখা হবে। আচ্ছা তাড়াতাড়ি আসিস। আচ্ছা পনি চলো, আমরা এখন বাসায় যাব। চলো। তারপর মাইশাকে কোলে নিয়ে রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। অন্যদিকে শিপা ওর পিছু নিতে পারলো না, ওর অনেক দেরি হয়ে গেছে। তাই ও কালকে কলেজে এসে আমাকে ধরবে ভেবে বাসার দিকে হাঁটা শুরু করলো। আমি আর মাইশা বাসায় পৌঁছালাম। কি করতে কেমন লেগেছে মামনি? আম্মু আজকে আমার খুব ভালো লেগেছে। ভাইয়ার বন্ধুগুলো খুব ভালো, আর ভাইয়া সবার থেকে ভালো ভাইয়া। তা বুঝতে পারছি। লিমনকে নিশ্চয়ই খুব জ্বালিয়েছ। না না আম্মু, ও আমার কিউট দুষ্টু মিষ্টি বোন, আমাকে একটুও জ্বালায়নি। ও আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। আচ্ছা আম্মু বলে রুমের দিকে হাঁটা শুরু করলাম। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু আব্বু মাইশা দুজনে আসলো। লিমন বই কিনে এনেছে তো? জি আব্বু। ও আচ্ছা, তুমি তো সবার থেকে অনেক পিছিয়ে পড়ে গেছো। এখন থেকে পড়াশোনা করবে ঠিকভাবে। হ্যাঁ আব্বু। আমিও পড়ালেখা করব ভাইয়ার সাথে। আরে মামুনি, তোমাকে তোমার আম্মু পড়াবে। মামুনি তোমার ভাইয়ার পড়ার সময় ডিস্টার্ব করবা না। আচ্ছা আচ্ছা এখন থামো, সবাই নাস্তা খাওয়া শুরু করো। তারপর সবাই একসাথে নাস্তা করলাম এবং আমি চলে গেলাম পড়ার টেবিলে। অনেকদিন পড়ালেখা করিনি, একটা বই নিয়ে পড়া শুরু করলাম। অন্যদিকে শিফা বাসায় গিয়ে ফুপু ফুপু, কি হয়েছে মা, এভাবে চিৎকার করছিস কেন? লিমন ভাইয়া বেঁচে আছে আর সে এখানেই থাকে। কি বলছিস মা? তুই ওকে দেখছিস? আমি ওর উপর অনেক অন্যায় করে ফেলেছি, সব কিছুর জন্য ক্ষমা চেয়ে ওকে আমার বাসায় ফিরে আনবো। আমি লাইব্রেরিতে বই কিনতে যাওয়ার সময় তাকে দেখলাম। আমি তাকে থামালাম, কিন্তু সে আমাকে দেখে অবাক হলো, কিন্তু নাচানার ভান করলো। তাই সত্যি নাকি? ওকে পাবো কি করে এখন? আমার কাছে মোবাইল থাকলে আমি তখনই বাসায় কল দিতাম, কিন্তু মোবাইল তো নেই। তবে ভাইয়া কালকে সকালে কলেজে যাবে মনে হয়, ওখানে গিয়ে তাকে ধরতে হবে। কালকেই ধরতে হবে ওকে। আল্লাহ, কালকে যেন আমার ছেলেটাকে আমি খুঁজে পাই। মা, আপনি চিন্তা করিয়ে না, আমি ওর পায়ে ধরে হলেও ওকে বাসায় ফিরিয়ে আনবো, যদি ওকে খুঁজে পাই। ওই যে তুই চুপ থাক বলে এখান থেকে চলে গেল। ভাবিয়া মন খারাপ করে রুমে চলে গেল। ঋতু কিছুই বলছে না ভয়ে। যাই হোক, সবাই রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো কখন সকাল হবে আর আমার দেখা পাবে। এদিকে আমি পড়ালেখা করছি, তখনই আমার আম্মু আর আব্বু আর মায়ের রুমে আসলো। লিমন, কোন একটা মেয়ে নাকি তোমার হাত ধরেছে আজকে? ও, আপনাদের তো একটা কথা বলাই হয়নি। আজকে আমার ফুফাতো বোন আমাকে দেখে ফেলেছে আর ও আমার হাতও ধরেছে। ও তাইও তোমাকে দেখে ফেলেছে? বাসায় গিয়ে যদি বলে দেয়? বাদ রেখেছে নাকি এতক্ষণে? এখন যখন তখন আমার পরিবার আমার সামনে আসতে পারে। এখন কি করব ভেবে পাচ্ছি না। শোনো লিমন, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তুমি চাইলে তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারো, আবার তুমি চাইলে তাদের শাস্তিও দিতে পারো তাদের কাছে না ফিরে গিয়ে। শোনো, তুমি ছেলেটার মাথায় এত টেনশন দিও না তো। ছেলেটা কত বড় রোগ থেকে সবে সুস্থ হয়েছে। ভাইয়া তুমি কিন্তু কোথাও যাবে না, আমি কিন্তু তোমার ছাড়া থাকতে পারবো না। না, আমি তো মায়ের ছেড়ে কোথাও যাব না। আমি মায়ের ছেড়ে গাল টেনে দিলাম। আচ্ছা এখন চলো, সবাই খাবার খাবে। চলো, আমি ভাইয়ের সাথে খাবার খাবো। তারপর সবাই খাবার টেবিলে খেতে গেলাম। মাইশা আমার পাশে চেয়ারে বসলো, ও আর আমি একসাথে খেলাম। এভাবে খাওয়া শেষ করলাম। এবার ঘুমাতে যাওয়ার পালা। এখন মাইশা আমার সাথে ঘুমাবো বলে বায়না করছি। মাইশামা, আমি তোমাকে ছাড়া ঘুমোতে পারি না। তুমি প্রতিদিন বিকালবেলা ভাইয়ের সাথে ঘুমাবে, আর রাতে আম্মুর সাথে, ঠিক আছে? আচ্ছা মা। তারপর যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা আমার মনে হচ্ছে কেউ আমার গলা ধরে গায়ে পা দিয়ে নাক ধরে টানাটানি করছে। এবার কানে কামড়ও দিয়ে দিল। আমি আউচ বলে লাফিয়ে উঠলাম। তাকে দেখে মাইশা জোরে জোরে হাসতেছে। সব ব্যথা শেষ হয়ে গেল নিষ্পাপ হাসি দেখে। এই দুষ্টুটা, আমার ঘুম ভাঙালে কেন? তো কি করব, তোমাকে কতক্ষণ ধরে ডাকতেছি, উঠতেছো না, তাই তো কামড় দিলাম। আমি তো ব্যথা পেয়েছি খুব। একটু মন খারাপের ভান করলাম। মাইশা মন খারাপ করে ফেললো, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। তুমি বেশি ব্যথা পেয়েছো তাই না ভাইয়া? আমি আর তোমায় কামড় দেব না। আরে আমার আপনি মন খারাপ করছে কেন? আমি তো মজা করছি, আমি তো একটু ব্যথা পাইনি। তুমি তাহলে মিথ্যে বলে আমাকে ভয় পাইয়ে দিয়েছো কেন? বলে এবার গালে আরেকটা কামড় দিয়ে ছোট ছোট পায়ে দৌড়ে রুম থেকে বের হলো। দুষ্টু একটা। মাইশা আবার আমার রুমে আসলো। ভাইয়া তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, আম্মু ডাকতেছে। আচ্ছা আপনি,
আমাকে পাপ্পি দিয়ে যাও। তারপর মাইশা একটা পাপ্পি দিয়ে চলে গেল। আমিও ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে নিচে আসলাম। জি আম্মু, আমাকে নাকি ডাকছিলেন? ডেকেছি। তুমি নামাজ পড়ো না? তোমাকে প্রতিদিন নামাজ পড়তে হবে। আচ্ছা আম্মু। তারপর সবাই একসাথে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। একটা লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে পৌঁছে গেলাম কলেজে। গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমে দেখি আমার পরিবার আমার সামনে দাঁড়িয়ে। আমি তাদের দেখেও না দেখার ভান করে হাঁটতে লাগলাম। আমার নতুন আব্বুকে আস্তে আস্তে বললাম, আমার সামনে আমার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। আমার নতুন আব্বু বলল, তুমি তাদের নাচেনার ভান করে তোমার মতো যেতে থাকো। আমি সেরকম যেতে থাকলাম। তখনই ভাইয়া দৌড়ে আমার সামনে এসে আমার পথ আটকালো। ভাই আমি জানি তুই আমাদের উপর রাগ করে আছিস, এটা স্বাভাবিক ব্যাপার। কে আপনি? আর কি বলছেন এসব? ভাইয়া তো অবাকে চরম শিখরে। তার ভাই তাকে চিনতে পারছে না। ভাইয়ের এই কথাটা শুনে চোখে পানি চলে আসলো। ভাই, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমাকে পরিস্থিতি এমন বানিয়ে দিয়েছে, তোমাদের জন্য আমারও কষ্ট হচ্ছে। এসব আমি মনে মনে নিজেকে বললাম। কি বলছিস সব? তুই আমাকে চিনতে পারছিস না? না তো, আমি আপনাকে চিনতে পারছি না। ভাই আমার হাত ধরে টানতে টানতে আমার পরিবারের সামনে নিয়ে এলো। দেখ তো, তুই কি এদের কাউকেই চিনিস না? না, আমি এদের কাউকেই চিনি না। আপনি আমার সময় নষ্ট করতেছেন কেন? আমার মা জোরে কান্না করছে আমার কথাগুলো শুনে, এবং বাবা নিশ্চুপ হয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আপনারা এমন করতেছেন কেন? আমি যাচ্ছি, আমার হাতে সময় নেই। আসলে তাদের অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তখনই ভাবে দৌড়ে এসে আমার হাত ধরলো। ভাই, আমি তোমার পায়ে পড়ি, তুমি প্লিজ চলে যেও না। জানি আমার বোন আমার বুদ্ধিতে তোমার সাথে অনেক অপরাধ করে ফেলেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও। আরে আরে, কি করছেন এসব? হাত ছাড়ুন। তখনই আমার নতুন আব্বু এবং মাইশা সেখানে আসলো। আপনি এরকম করছেন কেন? আমার ভাইরা হাত ছাড়ুন। বলেই দৌড়ে আমার কোলে উঠলো। তুই বল, তুই কি সত্যি আমাদের চিনতে পারছিস না? যদি চিনে অভিনয় করে থাকিস, তাহলে আল্লাহ যেন আজকে আমাকে মৃত্যু দান করে। না, এ কি বলছো তুমি? আমি তোমাদের সবাইকে চিনি। সবাই একটু খুশি হলো। মা চোখের পানি মুছে আমার কাছে আসলো। বাবা, আমি জানতাম তুই আমাদের উপর রাগ করে থাকতে পারবি না। থাক, দরদ দেখাতে হবে না আপনার। আমি আপনাদেরকে চিনি ঠিকই, তবে আমি আর আপনাদের ছেলে না। কখনো ফিরবো না আপনাদের কাছে। যা আমার সাথে এতদিন করেছেন তো সবই মনে আছে। আমি তো মরেই গেছি বলতে গেলে, আল্লাহর ইচ্ছা এখনো বেঁচে আছি। বাবা, আমরা সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে। ওরা কেউ আমার সাথে কথা বলে না, তোর মতো কারো সাথেই কথা বলে না। জানি আমি পাপ করেছি, তা ক্ষমার অযোগ্য, তবু ক্ষমা করে দে আমায়। আমাদের পরিবারটা ভেঙে গেছে, কারো মনে শান্তি নেই। কি মনে করেছেন আপনি আমি ফিরে যাব? সেটা ভুলেও ভাববেন না। আমি চাই না আপনাদের কাউকে। ঋতু দৌড়ে এসে আমার পা ধরলো। দেখো, আমি যা করেছি এর ক্ষমা হয় না। যা দোষ করেছি আমি করেছি, এর শাস্তি আমাকে দাও। যা ইচ্ছে শাস্তি দিতে পারো, তবে এনাদের কাছে ফিরে আসো। এরা কেউ ভালো নেই তোমার। মা বাবা তো ঠিক মতো খাওয়া দাওয়াই করে না, সারাক্ষণ ঘরে বসে কাঁদে। তোমার বাবা তার ভুল বুঝতে পেরে প্রতিনিয়ত তোমার জন্য কাঁদে। সে এখন অবহেলায় কষ্ট বুঝে গেছে, কারণ পরিবারের কেউ তার সাথে কথা বলে না, তার কোনো খোঁজ খবর নেয় না। আর তোমার ভাই আমার বোনকে এখনো মেনে নেয়নি। আমার বোনও প্রতিদিন কাঁদে। তারা আলাদা রুমে থাকে। ভাইয়া তো আব্বুকে সহ্যই করতে পারে না। আমি দৌড়ে সরে গেলাম। আর এগুলো তো সামান্য আমার সাথে যা হয়েছে তার কাছে। লিমন, তুমি চলো এখন। ওনারা যা করেছে তা ক্ষমা করা যায়। আর তোমার যে বাবা, সি এরকম বাবা হয় পৃথিবীতে? তারপর আমার নতুন আব্বু আমাকে ওখান থেকে নিয়ে এলো। আমার পরিবারের সবাই আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু আমি কি করব? আমার তো শক্ত হতে হবে, না হলে অনেক বাবা মার কাছে তার সন্তান অবহেলিত হবে। আসার সময় বাবা মাও ভাইয়ের মুখ দেখে কষ্ট লাগলো। তার অনেক শুকিয়ে গেছে, চোখে নিচে কাছে দাগ পড়ে গেছে। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। আসার সময় দেখলাম ঋতুকে ভাবে অনেক বকতেছে। ওর জন্য সবই হয়েছে, তাই শিফা থামালো তাদের। যাই হোক, চলে গেলাম ক্লাসে। আব্বু মাইশাকে নিয়ে বাসায় চলে গেল। মন খারাপ করে ক্লাস করলাম। বন্ধুরাও দূরে দাঁড়িয়ে সব দেখেছে, তাই ওদেরও মন খারাপ। এভাবেই দেখতে দেখতে চলে গেল 3টি বছর। এখন আমি অনার্স 2য় বর্ষে পড়ি। মাইশা ক্লাস 2তে পড়ে। শিফা ইন্টারে উঠেছে। এখনো প্রতিদিন ভাই আমাকে ফিরে নিতে আসে। শিফা তো প্রতিদিন 2 থেকে 3 বার আসে। বাবা মা আসতো মাঝে মাঝে, কিন্তু সবাই শূন্য হাতেই ফিরে গেছে। এখন অনেক দায়িত্ব নিয়েছি। প্রতিদিন ইতিমখানে গিয়ে খোঁজ খবর নেই, গরিবদের জন্য অনেক কিছু করি, বেকারদের কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি। যা দেখে আমার নতুন আব্বু আমার উপর অনেক খুশি। সে তার মনের মধ্যে একটা ছেলে পেয়েছে। তবে এই কাজে আমার বন্ধুরা আমাকে হেল্প করেছে। যাই হোক, ভার্সিটির সামনে বসে আড্ডা দিতেছি। ভাই, ঋতুকে ওর কাজের শাস্তি দিতে পেরেছিস? মানে বলিস কি? কিভাবে দিলি? ও প্রেগনেন্ট, এখন ওর সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছি। কি বলছিস এসব? তোকে এই কাজ করতে কে বলেছে?
ওকে একটা জোরে থাপ্পড় দিলাম। আমাকে আনন্দ ধরলো। ওকে মারছিস কেন? ও যা করেছে ঠিকই করেছে। ওই মেয়ের সাথে এটাই হয়। আরে ভাই, আমরা মানবতার কাজ করি, কারো ক্ষতি না। ও যা করেছে তার শাস্তি আল্লাহ দিবে। দোস্ত, তুই আমাকে মারতে থাক, সমস্যা নেই, তবে আমি ওই মেয়েটার শাস্তি দিতে পেরেছি, এতেই আমি খুশি। রুদ্র, ঠিকই করেছিস। আজকে আমার পক্ষ থেকে পার্টি দিব। ভাই তোরা বুঝতে পারছিস না, এতে যদি কোনো সমস্যা হয়? যা হবে পরে দেখা যাবে। আমি কিছুই ভয় পাই না। আমি আমার বন্ধুর জন্য প্রতিশোধ নিতে পেরেছি, এটাই অনেক। আচ্ছা তোরা যা করার কর, আমি এখন মাইশাকে স্কুল থেকে নিয়ে বাসায় যাব, বিকেলে দেখা হবে। আমরাও বাসায় যাব, বিকালে এসে পার্টি হবে। তারপর ওরা বাসার দিকে যেতে লাগলো, আর আমি একটা রিক্সা নিয়ে মাইশের স্কুলের সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি মাইশা শিফার কোলে। আমাকে দেখে দৌড়ে আমার কোলে আসলো। ভাইয়া, ওই আপুটা আমাকে ভাবি ডাকতে বলছে, তুমি নাকি তাকে বিয়ে করবে? তো সমস্যাটা কি বলতো? একটু শান্তিতে দে আমায়। আর ওকে কি বুঝেছিস? যা সত্যি তাই বুঝিয়েছি, তুমি তো আমারই। এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। যা এখন বাসায় যা। আমি যাব না, তুমি যদি আমাকে বাসায় দিয়ে আসো তো যেতে পারি। আমি তোকে পৌঁছে বাসায় দেবো, দাঁড়া রিক্সা ডেকে দিচ্ছি, চলে যা। আসছে, তুমি যদি আমাকে বাসায় না দিয়ে আসো তাহলে আমি যাবই না এখান থেকে। কি ঝামেলায় পড়লাম রে বাবা। ভাইয়া চলো, আজকে একদিন তো তাকে বাসায় পৌঁছে দিও, বাসায় যাবো তাড়াতাড়ি। আচ্ছা কিউটি, তোর কথা ওকে দিয়ে আসবো। আমি জানি আমার ভাইয়া আমার কথা কখনো ফেলবে না। তারপর শিবাকে বাসার সামনে দিতে গেলাম। অনেকদিন পর আজ বাসার এত কাছাকাছি এলাম। এতদিন সবসময় বাসা থেকে দূর দিয়ে গেছি। যাই হোক, ওকে নামিয়ে দিয়ে বাসায় চলে গেলাম। আম্মু খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। আরে বাবা যা, তোরা দুই ভাই বোন হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। তোরা তো আবার একে অপরকে ছাড়া খাবি না। আম্মু, আমার তো হাত মুখ ধুতে হবে না, আমাকে তো ভাইয়াই খাইয়ে দেয়। চুপ, তবুও ধুতে হয় বাইরে থেকে আসলে। তারপর দুজনে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে রুমে গেলাম। কিছুক্ষণ পর মা এসে আসলো। তারপর দুজনে দিলাম এক ঘুম। বিকেলবেলা রুদ্রের ফোনে ঘুম ভাঙলো। হ্যাঁ রুদ্র বল। আরে বেটা, তুই ঘুমাচ্ছিস আর ওদিকে ঋতু আত্মহত্যা করার চেষ্টা করেছে। মানে কি বলছিস এসব? তোকে আগে বলেছিলাম এটা নিয়ে কিছু হবে, এখন বোঝ ঠেলা কেমন লাগে। দোস্ত, এভাবে বলিস না, কিছু একটা কর। আচ্ছা সত্যি কথা বলতো, তুই কি ঋতুকে কখনো ভালোবাসিস নি? না মানে আসলে। হয়েছে থাক, বুঝতে পারছি। এখন বলতো, ঋতু যদি কিছু হয়ে যায় তুই কি ওকে ছাড়া ভালো থাকবি? আমার ভুল হয়ে গেছে দোস্ত, ওর কিছু হলে আমি বাঁচবো না। তুই একটু দেখ বিষয়টা, আর আমি ওকে দরকার হলে বিয়ে করব। আচ্ছা আমি দেখতেছি, তুই সব কটারে ফোন দে, আমার বাসার সামনে নিয়ে আয়। তারপর ফোন কাটলাম। তাকে দিকে মাইসে উঠে আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে ভাইয়া? আমার একটু বাইরে যেতে হবে আপনি, আজকে একটু ঝামেলা আছে, তোমায় নিতে পারবো না। আচ্ছা ভাইয়া, আমাকে পাপ্পি দিয়ে যাও। আচ্ছা আপনি বলে ওর কপালে একটা পাপ্পি দিলাম। তারপর মাইশাকে আম্মুর কাছে দিয়ে আমি বাইরে বের হলাম। কিছুক্ষণের মধ্যে দেখি ওর হাজির। এখন কি বলবি লিমন? ঋতু এখন কোন হাসপাতালে জানিস? জানি। আগে চল আমরা সেখানে যাই, তারপর যা হবে দেখা যাবে। ওকে চল তাহলে। তারপর সবাই মিলে হাসপাতালে গেলাম। সেখানে গিয়ে দেখি ভাইয়া ভাবি দাঁড়িয়ে আছে। ভাই আমাকে দেখে আমার কাছে আসলো। ভাই তুই এসেছিস? আমি জানতাম তুই আমাদের পরিবারের কারো কাছে কিছু হয়ে গেলেও চলে আসবি। সরি, আপনি ভুল করতেছেন। আমি এসেছি মানবতার জন্য। আপনার শালী কিসের জন্য আত্মহত্যা করার চেষ্টা করেছে এবং আর যেন না করে সে ব্যবস্থা করতে এসেছি। কিভাবে পারলা তুমি? ডক্টর বলেছে ও নাকি মা হতে চলেছে। এখন এই সমস্যার সমাধান কিভাবে করবা? আমি কোনো উত্তর না দিয়ে চলে গেলাম ঋতুর কাছে। ঋতু আমাদের দেখে অবাক হয়েছে, তবে একটু খুশি হয়েছে রুদ্রকে দেখে। রুদ্র তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে, তুমি তো আমায় ভালোবাসো তাই না? রুদ্র কিছু না বলে চুপ করে রইল, কারণ ওকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওর উপর রাগও আছে আমার কাহিনীর জন্য। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো তোকে? তুই একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস, ওর পরিবার থেকে আলাদা করে দিয়েছিস, তোকে দেখতেও ঘৃণা লাগে। ঋতু মন খারাপ করে চুপ করে গেল। শোন, আমি এখানে আসতাম না, এসেছি শুধু লিমনের জন্য। একবার ভেবে দেখ, ও কত বড় মনের মানুষ। তুই ওর লাইফের সব থেকে বড় ক্ষতিটা করেছিস, তবুও আজ আমার সাথে তোর হয়ে কথা বলেছে। যাই হোক, এখন লিমন যা করবে তাই হবে। আচ্ছা রুদ্র, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, আমি চাই তুই ওকে বিয়ে করে নে। রুদ্র কিছু বলল না, আর এই কথা শুনেই ঋতু আমার দিকে তাকালো আর নিঃস্ব হয়ে কাঁদতে লাগলো। কিরে কিছু বলছিস না কেন? আমি বললাম তো, তোরা যা বলবি তাই হবে। তাহলে ওকে বিয়ে করে নে, কারণ যতই হোক বাচ্চাটা তোর। রুদ্র, তোর যার সাথে বিয়ে হবে তার পরিবারকে ডাকতে বল। ডাকতে হবে না, আমরা এসে গেছি।
আমার ভাইকে তোর বোন যা করছে তারপর ওর উপকার করলো। ভাবি চোখে পানি চলে আসলো। আচ্ছা, আপনারা এখন বিয়ের ব্যবস্থা করুন। রুদ্রের পরিবারকে জানালো। প্রথমে কেউ মানতে চাইল না, পরে মেনে নিল অনেক বোঝানোর পর। তারপর ওদের বিয়ে দেওয়া হলো আপাতত। এরপর রুদ্রের বাবা মা বলেছে ধুমধাম করে অনুষ্ঠান করা হবে। ঋতুকে বাসায় নিয়ে গেল, আর আমরা সবাই যে যার বাসায় গেলাম। 2 থেকে 3 দিন পরেই রুদ্রের বিয়েটা ধুমধাম করে হয়ে গেল। ঋতুকে রুদ্রদের বাসায় নিয়ে গেল, কারণ ঋতু প্রেগনেন্ট। কিছুদিন পর রুদ্র চলে আসলো আমাদের এখানে, কারণ ক্লাস করতে হবে। তারপর আমরা আগের মতো দিন কাটাতে লাগলাম। তবে শিফা অনেক চালাচ্ছে। একদিন আমি কলেজ শেষ করে বাসায় গেলাম মাইশাকে নিয়ে। মাইশা, তোমার একটা ভাবি হলে কেমন হয়? খুব ভালো হয়, তবে আমাকে যেন বেশি আদর করে এমন কাউকেই চাই। এসব কি হচ্ছে কিছুই বুঝতেছি না। ওর আবার ভাবি আসবে কোত্থেকে? কেন, তোকে বিয়ে করলেই আসবে? কি মজা, কি মজা, ভাইয়ের বিয়ে হবে, আমি বিয়েতে অনেক আনন্দ করব। এই থাম তো তুই। আম্মু কি বলছো এসব? আমি এখন বিয়ে করবো না, আমার বয়স হয়েছে নাকি? তাহলে তোমার বন্ধু রুদ্র বিয়ে করলো কি করে? আর সবার প্রতি মানবতা দেখাও। আমার কথা তো একটু চিন্তা করো না যে আমার বাসায় কি পরিমাণ কষ্ট হয়। আর আম্মু সেটা আগে বলবো না? আমি আজকেই কাজের লোকের খোঁজ করব, তুমি চিন্তা করো না। এটা বলে পানির গ্লাস হাতে নিলাম। চুপ কর একদম। আমি তোর বিয়ে দিব মানে দিব। আমার মেয়ে দেখাও হয়ে গেছে। আমি কাশি দিতে শুরু করলাম, পানি সব নিচে পড়ে গেল। আম্মু দোয়া করো আমাকে একটু। তুই যদি এই বিয়ে না করিস তো বুঝবো তুই কখনো আমার নিজের মা মনে করিসনি। আটকে দিল গেরা খোলে। আব্বু আপনি একটু বোঝান আম্মুকে। আমাকে ঘর থেকে বের করে দেওয়ার প্ল্যান করতেছো? ধ্যাত্তেরি বলে মন খারাপ করে রুমের দিকে হাঁটা ধরলাম। ওই, কোথায় যাচ্ছিস তুই? এখানে খেয়ে তারপর যাবি, তাড়াতাড়ি খেতে আয়। এটা দেখেছিস? আম্মু যে পরিমাণে রেগে আছে তাই তার কথা শুনতে হবে, না হলে কপালে খারাপই আছে। তাই দৌড়ে গিয়ে টেবিলে বসলাম। মাইশা আমার কাণ্ড দেখে এসে দিল। আমি মাইশাকে খাইয়ে দিয়ে নিজে খেতে লাগলাম, আর বুদ্ধি খুঁজতে লাগলাম কিভাবে বিয়ে বন্ধ করা যায়। আইডিয়া, বুদ্ধি পেয়েছি। মেয়ে দেখতে গিয়ে মেয়ের সাথে আলাদা কথা বলে যে করে বিয়েটা আটকাবো। আচ্ছা আম্মু, মেয়ে দেখতে যাব। আচ্ছা আম্মু, মেয়ে দেখতে কবে যাব? আপনার মেয়ে দেখতে যেতে হবে না, আমি তোকে চিনি না। নিশ্চয়ই সেখানে বিয়ে আটকানোর প্ল্যান করেছিস। তোর বউ একেবারে বাসর ঘরে দেখবি। গেল এই বুদ্ধিটাও। তাই আর কথা না বলে খাবার খেয়ে রুমের দিকে হাঁটতে লাগলাম। আমি শিওর ও বিয়ে বন্ধ করার চেষ্টা করবে। যদি তুমি ওর সাথে ওকে হেল্প করো তো তোমার কি অবস্থা হবে ভালোই জানো। না না, আমি ওকে কোনো হেল্প করব না, তুমি যা ইচ্ছা করো। চলে আসলাম রুমে। মাইশা আসলো রুমে। আচ্ছা ভাইয়া, বিয়েতে অনেক মজা হবে তাই না? বোন তুই একটু থাম, ওটা কিভাবে আটকাবো সেই ব্যবস্থা করতেছি, আর তুই আসিস মজা নিয়ে। সেই চিন্তা ভুলেও করো না আম্মু, এমনিতেই রেগে আছে খুব। বোন একটু চুপ থাক, আর মাথায় পেন দিস না। আচ্ছা তুমি শো তাহলে, তুমি তো জানো তোমার গলা না ধরলে ঘুম ধরে না আমার। তারপর আমি শুলাম। মাইশা আমার গলা ধরে ঘুমোতে লাগলো, আর আমি ভাবতে লাগলাম বিয়ে কিভাবে আটকাবো। তখনই মনে পড়লো হারামিগুলোকে বলে দেখি কিছু করতে পারি কিনা। একটা মেসেঞ্জারে গ্রুপ খুললাম ওদের নিয়ে, তারপর ওদের সব বললাম। সরি দোস্ত, আমরা কিছু করতে পারবো না। কিছুক্ষণ আগে আঙ্কেল ফোন দিছিল, তারপর সে আমাদের বলে তোর বিয়ের কথা, এবং আঙ্কেল এটাও বলে দিয়েছে যদি তোকে হেল্প করি তাহলে আন্টি আমাদের সাথে মিশতে দিবে না। ভাই, আর আমরা তোকে ছাড়া চলবো কি করে বল? বুঝবা নে, এখন বিয়ে করতে আসো তো কি পরিমাণ বউয়ের প্যারা। আরে এক বাচ্চার বাপ, থাম তুই। যতই যাই হোক, লিমন হেল্প চাইলেও আমি হেল্প করতাম না। লিমনের বিয়েটা এত তাড়াতাড়ি খেতে পারবো ভাবতেই পারিনি। তারপরে দেখা যাবে দোস্ত, তোর বিয়েতে আমার জন্য একটা মেয়ে খুঁজে দিস। আর ভাই, খাবারটা ভালো করিস, বিয়ের পরে বাইরেও ট্রিট দিতে হবে। দোস্ত আমার কিছু লাগবে না, শুধু ওকে একটা টিপস দেই, বউয়ের প্যারা বড় প্যারা, সারাদিন তোকে জ্বালিয়ে মারবে। আবার এক বাচ্চার বাপটাই মুখ খুলেছে, এ তুই চুপ। আসলে শালাই মেয়ে পটাতে পারবে না ওর বইয়ের জন্য, তাই এমন কথা বলছে। এদিকে কি রঙের শার্ট পরলে আমার স্মার্ট লাগবে তা চয়েস করতেছি লিমনের বিয়ের জন্য। শালা এখন বলে রাখ, আমারও সময় আসবে। হালা হারামি, আমারও সময় আসবে, তখন বুঝবি। ধুর বাল, আমি মরতেছি আমার যন্ত্রণায়, আর তোরা মজা করতেছিস বলেই গ্রুপ থেকে লিভ নিলাম। শালাদের কথা শুনে হাসবো না তো বুঝতেছি না। আর যাই হোক, মাইশাকে ছাড়ালাম আস্তে আস্তে। তারপরে গেলাম আব্বুর কাছে। আব্বু, আপনি আমার বন্ধুদের মানা করে দিয়েছেন হেল্প করতে। কি করবে বল? তোর মা যে আমাকে হুমকি দিয়ে এসব করাচ্ছে। কি, আমি তোমায় হুমকি দিয়ে এসব করেছি? আজকে তোমার খবর আছে। আরে এটা তো ভুলে বলেছি, আমি নিজে এইসব করেছি।
লিমন, আর কোনো বাহানা দেখাবো না, তোমার বিয়ে করতেই হবে। আমি আব্বুর পাল্টি খাওয়া দেখে অবাক। না, যা দেখতেছি আমার আব্বু তো এবার আমার বিয়ে দিয়েই ছাড়বে। এবার ঠিক আছে। আর লিমন, আজ বুধবার, কালকে বাদে শুক্রবার তোমার বিয়ে। ও আম্মু, তুমি না আমার ভালো মা, তাই না? প্লিজ এখন আমার বিয়েটা দিও না। পায়ের কাছে বসেই বললাম কথাগুলো। ওই ওটুট, তোর বিয়ে করতেই হবে, যতই বাহানা করো না কেন। এক বস্তা দুঃখ খুলে রুমের সামনে গেলাম। রুমে ঢুকে দেখে মাইশা উঠে বসে আছে। আমাকে দেখে রাগি চোখে আমার দিকে তাকালো। কি হয়েছে বোন, এভাবে তাকিয়েছিস কেন? 20 বার কান ধরে উঠবস করো। কি? না, আমি পারবো না। আমি কি করেছি? মাইশা কিছু না বলে আমার চুল ধরে জোরে জোরে টানতে লাগলো। আরে বোন ছাড়, আমি কান ধরতেছি। তাড়াতাড়ি করো 20 বার, না হলে তোর খবর আছে। ধরতেছি তো, তুই করিস কেন? আমি আছি বিয়ের জ্বালায়, আবার তুইও জ্বালাছিস বলে কান ধরে উঠবস করতে থাকলাম। 20 বার কান ধরে উঠবস করলাম। এখন বল, আমার উপর এত রাগ কেন তোর? তুমি আগে ঘুম থেকে উঠে আমাকে রেখে কোথায় গেছিলে? আরে আমি তো একটু আব্বুর কাছে গেছিলাম। আমি জানি, এখন থেকে উঠে আমাকে না উঠালে নাক ফাটিয়ে দিব। আচ্ছা, আমি যখন বিয়ে করব আইডিয়াটা দেখি কাজে হয় কিনা। মাইশার কথা মা ফেলতে পারবে না, মনে মনে ভেবেই আইডিয়াটা করলাম। কি হলো, থেমে গেলে কেন? আচ্ছা মাইশা, আমার বিয়ে হয়ে গেল তো আমার বউ আর তোকে আমার গলা ধরে ঘুমোতে দেবে না, তখন কি করবি? একটু মন খারাপ করলাম যাতে মাইশা একটু বুঝে কষ্ট। যত ইমোশনাল হও, তোমার বিয়ে হবে আর আমিও তোমার গলা ধরে ঘুমাবো, কেউ কিচ্ছু বলবে না। আরে বোকা, আমার বউ তোকে গলা ধরে ঘুমোতে দেবে না। তা আমি বুঝে নিব, আমার এই বিষয়ে ভাবির সাথে কথা হয়ে গেছে। কি, তুই কথা বলেছিস ওর সাথে? কিভাবে? আর আমাকে তো কিছুই করতে দেয়নি, না দিলে দেখা করতে, না দিলেও কথা বলতে। সেদিন তুমি বের হওয়ার পর ভাবিরা বাসায় আসছিল না? তো সেদিন কি কি হয়েছিল একটু বলতো। আর কিছু বলবো না, আম্মু মারবে আর তোমার বিয়ে করতেই হবে। এখন আসিস তো? বিয়ের পর আমার বউকে বলবো তোকে যেন আমার গলা ধরে ঘুমাতে না দেয়। কি বললে? তুমি দাঁড়াও, আজকে তোমার খবর আছে। আমি সেটা দেখে রুমে থাকলাম না, দিলাম দৌড়। মাইশা পিছু পিছু আসলো, আমি আম্মুর পিছনে গেলাম। আরে কি হয়েছে, থাম তোরা। তোমার ছেলে নাকি ওর বিয়ের পর আমাকে ওর গলা ধরে ঘুমাতে দেবে না। আরে না মা, তোমার ভাবি ওকে শাস্তা করবে, তুমি চিন্তা করো না। আচ্ছা, এখন আমাকে নিয়ে ঘুরতে যেতে বলো। আজকে আর ঘুরতে যেতে হবে না, আজকে আমরা সবাই শপিং এ যাব। আমি যাব না, আমার কিছু লাগবে না। মাইশা, ঝাড়ুটা আনতে যাবা? আরে আম্মু, আমি যাবো তো, আমার অনেক কিছু লাগবে। এবার ঠিক আছে। কি মজা, কি মজা, সবাই মিলে শপিং এ যাব। যাব, তবে তোর সাথে আর কথা বলবো না। ও আসছো, কথা বলবে না? কোলে উঠলি কেন? পাপ্পি দেবো বলে। অনেকগুলো পাপ্পি দিলার বললো একটু হাস। আমি হাসলাম না। মাইশা আবার পাপ্পি দিতে দিতে নাকে কামড় দিয়ে দিল। ও, কামড় দিলি কেন? তুমি হাসতেছো কেন? আমি হাসবো না, আর কথা বলবো না। আচ্ছা, কথা বলবা না তো? ওর চোখে পানি দেখে কলিজায় গিয়ে লাগলো। আরে রে বোন, কাঁদছিস কেন? আমি তো মজা করেছি বলে ওর কপালে একটা পাপ্পি দিলাম। সত্যি? অনেক হয়েছে, এখন সবাই রেডি হও, শপিং এ যাব। তারপর সবাই রেডি হয়ে শপিংয়ে গেলাম। পুরো 4 ঘন্টা শপিং করেছি, কোনো থামাথামি নেই। যাই হোক, বাসায় আসলাম। রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম। মাথা ব্যথা করছিল, সহজে ঘুমিয়ে গেলাম। সকালবেলা মাইশা ডেকে ঘুম থেকে উঠে দেখি বাসা সাজাচ্ছে, অনেক আত্মীয় স্বজন এসেছে। আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম, দেখি হারামিগুলো সব এসে হাজির। কে রে, তোরা এখানে কেন? তোদের তো আমি আসতে বলিনি। তোদের দাওয়াত কে দিল? তোর বাপ। মানে? তোর বাপ মানে আমাদের আঙ্কেল আসতে বলেছিল। ও, তা ভালো, তবে মেয়েদের থেকে দূরে থাকিস। শালা, তোর কথায় দূরে থাকবো নাকি? আগে বল, কয়টা সুন্দর মেয়ে আছে? আরে লিমন চুপ থাক, ওরে বলে লাভ নেই। ওই এক বাচ্চার বাপ। শালা খালি একটা ডায়লগ শিখে নিছস। আরে ভাই, তোরা থাম তো। লিমন বন্ধু, আজকে কি কি খাবার রান্না হইতেছে? পালং শাক আর পুঁই শাক। শালা ইয়ার কি বাদ দে, ক্ষুধা লাগছে। তারপর আমি ওদিনে খাবার টেবিলে গেলাম। মাইশা আসলো, আমার আম্মু খাবার বেড়ে দিল। তারপর কাজ করার জন্য গেল। সবাই খেতে লাগলাম। হঠাৎ তাকিয়ে দেখি দুর্জয় খাবার রেখে একদিনে তাকিয়ে আছে। আমি আর তাকানো অনুসরণ করে দেখি একটা মেয়ে আসতেছে। ওই শালা, মেয়ে না দেখে খাবার খা। ভাই, কি খাবার খাবো? মেয়েটাকে দেখে তো ক্রাশ খেয়ে ফেলেছি। লিমন দোষ, একটু পরিচয় করিয়ে দে না। আরে শালা, মেয়েটা বিবাহিত, পরিচিত হবি? সবাই হেসে দিল একসাথে। দুর্জয় চুপ হয়ে গেল। শালা, আমাকে এক বাচ্চার বাপ বলিস আর নিজে তো বিবাহিত মহিলার দিকে তাকিয়ে থাকিস। সবাই আবার হাসা শুরু করলো। এই সবাই খাবার খা, তোরা আমার বিয়ে নিয়ে লাফাচ্ছিস, সব কাজ তোরাই করবি। তা নিয়ে তোর ভাবতে হবে না, আর ওদেরও কাজ করতে হবে না।
এই তো দেখেছো, তুই বেশি বুঝোস। আমি ওদেরকে দিয়ে সব কাজ করে ছাড়বা, ওরা বেশি বেশি লাফাচ্ছে। না না থাক, তোরা ঘুরে আয়, যা, সমস্যা নেই, আমি সব দেখে নেব। তারপর খাবার খেয়ে মায়েশাকে সাথে নিয়ে ঘুরতে বের হলাম। অনেক মজা করলাম। মায়েশা আমার সাথে ঘুরতে বের হয়েছে, খুবই ভালো লাগে। যাই হোক, এভাবে ভালোই কাটলো আজকের দিন। পরের দিন বিয়ে। তবে রাতে একটু চিন্তা হচ্ছিল যে আমার বউ কে হবে। তারপর আবার ভাবলাম আম্মু মেয়ে ঠিক করেছে, তা অবশ্যই ভালো হবে। তবে শিফার কি হবে, ও তো আমায় খুব ভালোবেসেছিল। একটু খারাপ লাগলো, তাই নিয়ে ঘুমিয়ে পড়লাম। এর মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠানও হলো। এবার বিয়ের দিন। আমাদের বিয়েটা কমিউনিটি সেন্টারে বসেই হবে। বাড়িতে সবাই খুব ব্যস্ত। আমার বন্ধুরা আমার রুমে বসে আড্ডা দিচ্ছি। তখনই আমার নতুন আম্মু আসলো। এ কি আম্মু, তুমি এখানে, কিছু বলবে নাকি? বলবো বলেই তো এসেছি। তোর সাথে আমার কথা আছে। আমার বাবা, ওদেরকে একটু বাইরে যেতে বলো, একটু আলাদা কথা বলবো। আরে আন্টি, ওর বলা লাগবে কিসে, আপনি বললেই তো হতো। আন্টি আমরা বাইরে যাচ্ছি। লিমন, আন্টির কথা শেষ হলে ডাক দিস। আচ্ছা বাবা, তোমরা যাও, আমি তোমাদের ডেকে পাঠাবো অনে। তারপর রুম থেকে বের হলো। এখন বলো আম্মু, তোমার একটু চিন্তিত দেখাচ্ছে, কোনো সমস্যা হয়েছে কি? না বাবা, তেমন কিছু না। তাহলে কি আম্মু, তোমায় চিন্তিত দেখতে ভালো লাগে না আমার? আম্মু আমার পাশে বসলো, আমার হাত ধরে নিয়ে তার মাথার উপর রাখলো। আমি শুধু তার কাণ্ড দেখছি। বাবা, তুই আমার মাথা ছুঁয়ে বল, আমি তোর সাথে যার বিয়ে দেই না কেন, তুই ওখানে বসে কোনো সিনকেট করবি না, কথা দে। আচ্ছা আম্মু, তাতে তোমার এসব করা লাগে? তুমি আমার সাথে যাকে বিয়ে দেবে আমি কিচ্ছু বলবো না, তুমি চিন্তা করো না আম্মু। এই তো আমার লক্ষ্যে ছেলে, আমার চিন্তা দূর করে দিলি বাবা। হ্যাঁ আম্মু, আমি কি তোমার কথা অমান্য হয়েছি কখনো? না বাবা, আমার তোর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। হ্যাঁ মা। আচ্ছা বাবা, তুই আড্ডা দে, আমার অনেক কাজ আছে, তুই ওদের কল করে ডেকে নে। আচ্ছা আম্মু। তারপর আম্মু রুম থেকে বের হলো, আমি ওদের ফোন দিয়ে রুমে আনলাম। দোস্ত, রুমে বসে থাকতে ভালো লাগে না, বাইরে অনেক মেয়ে এসেছে। শালা তোর খালি সারাদিন মেয়ে। তুমি তো এখন কথাই বলবা না, কারণ ভাবি এসেছে। এখন কোনো মেয়ের দিকে তাকালে খবর করে ছাড়বে। ভাই, ওই এক বাচ্চার বাপটাই কিছু করতে পারবে না, তাই আমাদের উপর হিংসা করছে। ধুর বেটা, কি আছোস? তোরা মেয়ে নিয়ে আগে চল, গিয়ে দেখি কি কি খাবার রান্না হচ্ছে। শালা তোদের নিয়ে শান্তি নাই, একটু খাবার খেতে খেতে ভুড়ি বানিয়ে ফেলছিস। আর এদিকে মেয়ে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে। তার সে চল বাইরে থেকে কয়েক টান মেরে আসি। এটা ভালো, চল। তারপর সবাই মিলে বের হলাম। বাইরে গিয়ে কিছুক্ষণ মজা করে বাসে আসলাম। ওরা মেয়ে খোঁজা নিয়ে ব্যস্ত, তবে রুদ্র কিছু করতে পারছে না, কারণ ঋতুর হাত ধরে আমার পাশে বসিয়ে রেখেছে। যাই হোক, বিকেলবেলা আমাকে রেডি করা হলো। দোস্ত, তোর তো বিয়ে হয়ে যাইতেছে, আমাদের কথাটাও একটু ভাবিস, কিছু একটা ব্যবস্থা করে দিস। ওকে, তোদেরও বিয়ের কথা বলে দেবো না আঙ্কেল আন্টিদের কাছে। শালা, তোরা তো বিয়ে করতে চাইছিস, বিয়ে যে কি প্যারা, করলে বুঝবি। এভাবে মজা করতে করতে আমার দ্বিতীয় আব্বু ডাক দিল। চলো রিমন, এখন আমাদের বের হতে হবে। আচ্ছা আব্বু, এই তো আসতেছি। তোমরা ওকে নিয়ে আসো। আমার বন্ধুদের উদ্দেশ্য করে আব্বু বলল। আচ্ছা আঙ্কেল। তারপর আমাকে নোরা নিচে আসলো। বাহ, আমার ছেলেটাকে খুব সুন্দর লাগতেছে। কার ভাই, দেখতে হবে না? দুষ্টু করে। তারপর মাইশাকে কোলে নিয়ে বাইরে বের হলাম, কারণ মাইশা আমাকে ছেড়ে যাবে না। যাই হোক, আমরা বন্ধুরা মিলে একটা গাড়িতে উঠলাম। গাড়িটি খুব সুন্দর করে সাজানো। সবাই গাড়িতে উঠার পর গাড়ি ছাড়লো কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। আমাকে ধরে নিয়ে গিয়ে এক জায়গায় বসালো। অল্প কিছু সময়ের মধ্যে আমার পাশে একটা মেয়েকে এনে বসালো। মেয়েটার ফেস দেখতে পারলাম না, কারণ মেয়েটা ঘোমটা দিয়েছিল। দোস্ত, তোর বাবা ভাইয়ারাও এসেছে? আমি আমার আঙ্কেলকে বলেছিলাম বলতে, কারণ তারাও তো আমার পরিবার, তাদের একটা হক আছে আমার বিয়েতে আসা। ভাই, বুঝি না তুই কেন এত ভালো। হ্যাঁ। আচ্ছা চল, একটু ঘুরে ঘুরে মেয়ে দেখে আসি। চল, আমিও যাই, ঋতু আসেনি, এখন লিমনও চল। তখনই পাশ থেকে আমার হাত ধরলো। আমি তো অবাক, কারণ যার সাথে আমার বিয়ে হবে ঘোমটা পড়া মেয়েটা আমার হাত ধরে রয়েছে। হয়েছে, থাক, আর বুঝতে পেরেছি, লিমন যেতে পারবে না, আমরা চল। ওরা চলে গেল। এ কি, হাত ছাড়ো না আমার। মেয়েটা কোনো কথা না বলে হাত ছেড়ে দিল। আমি ভাবতেছি মেয়েটা কথা বলো না কেন, বোবা নাকি? হতে পারে, কারণ আম্মু যেভাবে বললো তাও হতে পারে। তবে আজকে বাবার ভাইয়াকে আগের দিনে থেকে একটু খুশি দেখলাম। বাবার ভাই আমার কাছে আসলো, সাথে ফুপাও। লিমন, আমরা জানি আমরা অনেক বড় ভুল করেছি, তবে আজকে তোর এই দিনে আমরা তোর জন্য এই গিফটটা আনলাম। ভাই আমার হাতে একটা ভালো ব্র্যান্ডের ঘড়ি পরিয়ে দিল। আমি কিছু বললাম না। বাবা, আমি যা করেছি তা হয়তো পৃথিবীর কোনো বাবাই এরকম করবে না, তবে আমি আমার পুত্রবধূকে এই নেকলেসটা গিফট করলাম। তারপর ঘোমটা পড়া মেয়েটার হাতে বাবা নেকলেসের বক্সটা দিল।
মেয়েটা হাত বাড়িয়ে নিল। সুখী হও মা, আমার ছেলেটাকে কষ্ট দিও না, কারণ ওর জীবনের অনেকটা সময় কেটেছে অবহেলা ও কষ্টের উপর। বেশি কষ্টই আমি দিয়েছি। আমি হলাম ওর নিষ্ঠুর বাপ। এটা বলে বাবার ভাই চলে গেল বসার জন্য। কিছুক্ষণ পর কাজী সাহেব চলে আসলো। শুরু হলো বিয়ের কাজ। আমার পক্ষে সাক্ষী হলো বাবা ভাইয়া আর আমার নতুন আব্বু, তবে মেয়ে পক্ষে সাক্ষীর নাম বলেনি। প্রথমে আমাকে কবুল বলতে বলা হলো, একটু ইতস্তত বোধ করলাম, তবে আবারও আমার দ্বিতীয় আব্বুর কথা ভেবে কবুল বলে দিলাম। এখন কনেকে বলতে বলা হলো, মেয়েটার সাথে সাথে কবুল বলে দিল 3 বার। আমি মেয়েটার কাণ্ড দেখে অবাক। একটু লজ্জা পেল না? লজ্জা পাবি বা কি করে, যে গমটা দিয়েছে। তারপর সবাইকে খাওয়া দাওয়া করানো হলো। এবার বউ নিয়ে বাড়িতে যাওয়ার কাজ। বের হলাম, রাত হয়ে গেছে, কিন্তু মেয়েটার বাবা বা আত্মীয় স্বজন কাউকে দেখলাম না। আর মেয়েটা না কেঁদে গাড়িতে উঠলো। বলুন, এতে কি অবাক না হয়ে থাকা যায়? কি কাহিনী হচ্ছে তা ভাবতে ভাবতে গাড়িতে উঠলাম। মাইশা গাড়িতে উঠে মেয়েটার কোলে বসলো। এটা আরো অবাক। যাই হোক, গাড়ি ছাড়লো বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি আমার নতুন আম্মু আর আমার নিজের আম্মু একসাথে দাঁড়ানো। আমি কিছু বললাম না, কারণ আমি দাওয়াত দিতে বলেছি। তারা দুজনে আমাদের বরণ করলো। এরপর মেয়েটাকে আমার নতুন আম্মু আর আমার নিজের আম্মু মিলে নিয়ে গেল। ভাই, একটাও পটাতে পারিনি আমরা কেউ, আর তোর বউ তোকে বিয়ে করার জন্য কত তাড়াতাড়ি কবুল বলল। ভাই, আমরা কবে যে বিয়ে করব? ধুর বেটা, বাদ দে দোস্ত। খাওয়াটা কিন্তু ভালো হয়েছিল। কালকে বাসায় যেন এমন খাবার রান্না করে একটু দেখিস। আরে ভাই থাম তো, এমনিতে অনেক টেনশনে আছি আমার বউ কেমন হবে তা নিয়ে। আর টেনশন করো না তো ভাইয়া, মা ডাকছে তোমায়, নিজে সবাই চলো। ভাইয়া মনে হয় ছাদে আসবে না আজকে। ওকে চল মায়ের কাছে। তারপর নিচে গেলাম, দেখি মা আমার রুমের সামনে দাঁড়ানো। ওই ছাদে তোর কি কাজ? যা রুমে যা, মেয়েটা একা বসে আছে। এখনই যেতে হবে বলে আমার মামা রুমে ঢুকিয়ে দিল আমাকে এবং বাইরে থেকে আটকে দিল। তোর সাথে কালকে কথা বলবো। আমি রুমে ঢুকতেই দেখি মেয়েটা ঘুমটা দিয়ে খাটে বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে খাট থেকে নেমে সালাম করলো। তবে মেয়েটাকে দেখার ইচ্ছে হলো। যতই হোক এখন আমার বউ। আমি খাটে গিয়ে ওর ঘুমটা তুলে অবাক, কারণ শিফা খাটে বসা। এ কি, তুই এখানে কেন? আমি থাকবো না তো কে থাকবে? বলেছিলাম না আমি তোমায় বিয়ে করব। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটাই সম্ভব। কিন্তু আম্মার বিয়ে তোর সাথে কেন দিল? সেটা অনেক কাহিনী। কি কাহিনী তাই বল, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আরে মাথা গরম করিও না, আমি বলছি শোনো। সেই দিন যখন ঋতু অসুস্থ ছিল, তুমি হাসপাতালে গিয়ে ঋতুর সব সমস্যার সমাধান করে দাও। সেদিন মামি খুব কান্না করতেছিল যে তার ছেলে এখন কত ভালো কাজ করে, যে তার ছেলের ক্ষতি করেছে, সেই তার সমস্যার সমাধানও তুমিই করে দাও, এসব বলে কাঁদতেছিল। তখন হঠাৎ করেই বলে উঠল, আজকে যে করেই হোক আমি আমার ছেলের কোনো না কোনো ব্যবস্থা করবই। দরকার হলে ও যাদের কাছে থাকে তাদের হাত পা ধরে হলেও আমার ছেলেকে ফিরিয়ে আনতে হবেই। ভালো কথা বলেছো। চলো আমরা আজকে সেই বাড়িতে যাই। শুনেছি তারা খুব ভালো মনের মানুষ, তারা মানুষের কষ্ট দেখতে পারে না। শিফা, তোর মামাকে বলে দে আমি রেডি হয়ে আসতেছি। তার যদি যেতে ইচ্ছে করে তো রেডি হতে। আমি রেডি আছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো। শিফা, যা রেডি হয়ে আয়, তুইও যাবি। আচ্ছা বলেই রেডি হতে গেলাম। তারপর আমি আর মামি রেডি হয়ে বের হলাম এবং গাড়ি নিয়ে বের হলাম তোমাদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। আমরা বাড়ির ভেতরে গেলাম, দেখি তোমার আব্বু দুই বসা। তোমার আব্বু দুই আমাদের দেখেই চিনে ফেললেন। এ কি, আপনারা এখানে কি চান আপনারা? মামা গিয়ে সরাসরি তার হাত ধরলো। দয়া করে আমাদের কথা শুনুন। আমি জানি আমরা ছেলেটার উপর অনেক অত্যাচার করেছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ও চলে যাওয়ার পর থেকে আমরা কেউ ভালো নেই। আমি দরকার হলে আপনার পা ধরবো, তবুও আমাদের একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, এটা সম্ভব নাই। আমি ছেলেটাকে অনেক ভালোবাসি। আমি কখনোই আমার ছেলেকে আপনাদের কাছে দিব না। আরে আমরা কি আপনাদের থেকে লিমনকে নিয়ে যাব? শুধু আমরা ওকে যেন ছেলের মতো রাখতে পারি সেই ব্যবস্থা করে দেন। না না, আমি কিছুতেই পারবো না। হঠাৎ কোথা থেকে এসে, কে হয়েছে এখানে? আর এনারা কারা? দিলরুবা, তুই? আরে ইয়াসমিন, তুই কতদিন আগে দেখা হয়েছিল আমাদের। তুই তো বিয়ের পর বিদেশে চলে গেলি, তারপর তো আর কোনো খোঁজ নেই। আচ্ছা বাদ দে তো, তুই এখানে কেন আর কি জন্য এসেছিস? কোনো সমস্যা? আরে তুমি ওনাকে চিনো না, ওনারা হলো লিমনের আসল বাবা মা। কি ইয়াসমিন তুই? ছি, তুই কিনা তোর পেটের সন্তানের সাথে এমন ব্যবহার করেছিস? তুই তো খুব ভালো ছিলি, কিন্তু তুই এমন ভাবে ভাবতেই পারিনি।
মামি অছরে কান্না করে দিল। ঠিকই বলেছিস। আমি কখনো লিমনের কাছে মা হতে পারিনি। জন্ম দিলেই মা হওয়া যায় না। ওকে অনেক কষ্ট দিয়েছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে দে। আরে তুই কাঁদছিস কেন? এখন কি চাস তাই বল। ওনারা লিমনকে নিয়ে যেতে চাই। কি? না, এ কখনোই সম্ভব না। আমি লিমনকে কাউকে নিয়ে যেতে দেব না। আরে তুই বলতেছিস না কেন? আমি কি বলেছি? লিমনকে তোর থেকে নিয়ে যাব। আমি চাই ওর থেকে মা ডাক শুনতে, ওকে স্নেহ করতে। কি রে, তুই চুপ থাকিস না? আমরা দুজনে দরকারে ওর মা হব। তুই আমাকে ফিরিয়ে দিস না দিলরুবা। আমি আজকে অনেক আশা নিয়ে এসেছি। দরকার হলে আমি তোর পায়ে পড়ছি। আরে আরে কি করছিস? ওর দ্বারা আমাকে ভাবতে দে। আম্মু দুই আপু দুইকে নিয়ে আলাদা কথা বলতে গেল। দেখো, আমি ইয়াসমিনের চোখের পানি সহ্য করতে পারছি না। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওর সাথে আমার শৈশব কেটেছে। তাহলে কি করবে? আর তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা ভালো নেই। আমাদের এমন অবস্থা করতে হবে লিমন আমাদেরও সন্তান থাকবে আর ইয়াসমিনদেরও। কিন্তু লিমনকে মানবে তাদের? তাও কথা। এই বিষয়ে ওদের সাথে কথা বলে দেখি। এখন তুমি তাদেরকে বসতে দাও, আমি কিছু নাস্তা নিয়ে আসতেছি। তারপর আব্বু দুই আমাদের কাছে আসলো। আর আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন আগে, দিলরুবা আসতেছে। তারপর আমরা বললাম কিছুক্ষণ পরে আম্মু দুই আসলো নাস্তা নিয়ে। আরে তুই এসব এনেছিস কেন? একদম চুপ করো, আগে নাস্তা করো তারপর কথা বলবি। চিন্তায় চিন্তায় শরীরের অবস্থা নাজেহাল হয়ে গেছে। তারপর নাস্তা করলাম আমরা। শোনি ইয়াসমিন, আমরা এখন লিমনকে কিভাবে মানাবো? ওর যে তোদের উপর খুব রাগ। তাও কথা কিভাবে করবি? লিমনের রাগ কিভাবে ভাঙাবো? এখন চিন্তা কর। তবে আমার ছেলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবে না। হঠাৎ সেখানে মাইশা আসলো। আম্মু আমাকে একা রুম রেখে তুমি কি করছো? ও সরি মামুনি, এই দেখো তোমার এক আন্টি এসেছে। ও তারপর আমাদের দিকে তাকালো, আমাকে দেখেই। আরে ভাবি তুমি এখানে? ভাবে মানে? মাইশা তুমি কাকে ভাবে বলছো? আরে ওই যে তাকে সে বলছে সে নাকি আমার ভাবি হয়, তার সাথে নাকি লিমোর ভাইয়ের বিয়ে হবে। মাইশা আমাকে দেখিয়ে বলল, মানে এইসব কি শিপা? আমি তো ভয়ে চুপসে গেলাম মামার হালকা রাগ দেখে। আরে মা, তুই ভয় পাচ্ছিস কেন? ওই তো, তুমি কি আমার ছেলেটাকে ভালোবাসো? খুব ছোট সময় থেকে মামা মামিরা যতই লিমন ভাইয়াকে অবহেলা করতো, কাজ করাতো, আমি সুযোগ পেলেই করে দিতাম। কারণ অনেক সময় মামা দেখতো আমি লিমন ভাইয়ার কাজ করি, আমাকে খুব বকা দিত, সাথে ভাইয়াকে মারতো, তাই লুকিয়ে লুকিয়ে করে দিতাম। পারবি আমার ছেলেকে ভালোবাসা দিয়ে আগলে নিতে এবং আমাদের ক্ষমা করিয়ে দিতে? পারবে না মানে? পারতে হবে, ওকেই করতে হবে। ও হবে আমার পুত্রবধূ, ওর মাধ্যমে লিমনের রাগ ভাঙাতে হবে। তারপর মায়েশাকে বুঝিয়ে দিই আমি এটা যেন তোমায় না বলে। তারপরটা তো তুমি জানোই। শিবার কাহিনী বলা শেষ হলে এখন বর্তমানে এত কিছু হয়ে গেল, আমি কিছুই জানলাম না। জানো না, শোনো, এখন তোমার পরিবারকে মেনে নাও, তারা অনেক কষ্টে আছে। দেখ শিপা, আমার মাথা গরম হয়েছে, এখন কোনো কথা বলবি না। বলে পেটে হাত দিলাম। এ কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? জানি না রে, পেটের দুপাশ খুব ব্যথা করতেছে, অনেক দিন ধরেই করেছে, কিন্তু আজকে একটু বেশি করতেছে। কি বলতেছো তুমি এসব? এতদিন ডাক্তারের কাছে যাওনি কেন? এত সমস্যা হয়নি আজকের মতো, অনেক কষ্টে জ্ঞান হারালাম। এ কি হয়েছে? কথা বলতেছো না কেন? মামা মামি কোথায়? তোমরা কেউ জেগে আছে? বাইরে আমার দুই আম্মু আর দুই আব্বু আড্ডা দিচ্ছিল, আরো আত্মীয় স্বজনদের সাথে। দৌড়ে এসে দরজায় দাঁড়ালো। কি হয়েছে শিফা? চিৎকার করছিস কেন? শিফা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। মামি দেখো না, সে হঠাৎ বলল তার নাকি পেটের দুপাশে ব্যথা করতেছে, সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। কি বলছিস এসব? সর দেখি। বলে সবাই ভিতরে ঢুকলো, দেখে সত্যি আমি অজ্ঞান হয়ে আছি। আর সত্যি লিমনের কি হয়েছে? ওই তাড়াতাড়ি গাড়ি বের কর, লিমনকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ভাই, ওকে ধরুন, আমি আর আপনি নিচে নিয়ে যাই তাড়াতাড়ি। থাক, আপনাদের কষ্ট করতে হবে না, আমি একাই ওকে নিয়ে নিচে যাচ্ছি, আপনার গাড়িতে গিয়ে বসুন। তারপর নিচে আসলো এবং গাড়িতে নিয়ে শুয়ে দিল। বন্ধুরা আরেকটি গাড়ি নিল, তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছালো। ডাক্তার। কি হয়েছে? নার্স, তাড়াতাড়ি রোগীকে ভিতরে নিয়ে যাও। আপনার চিন্তা করবেন না, এখানে দাঁড়ান, আমি ভিতরে গিয়ে দেখছি। ডাক্তার, আমার ছেলেকে ভালো করে চিকিৎসা করুন। ডাক্তার ভিতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। ডাক্তার, আমার ছেলের কি অবস্থা?
আপনার ছেলের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। কিছু সম্পর্ক টেকাতে চাইলেও টেকানো যায় না। মাতৃদের টানকেও মানিয়ে দেয় কষ্ট আর বেদনা দিয়ে। ভুলে যায়নি কাউকে, ভুলবও না। আর এই জীবনে হয়তো ভুলে একসময় থাকবে না দেহে প্রাণ। আপনারা চিন্তা করবেন না, এখানে দাঁড়ান, আমি ভিতরে গিয়ে দেখেছি। ডাক্তার, আমার ছেলেকে ভালো করে চিকিৎসা করুন। ডাক্তার ভিতরে ঢুকে গেল, অনেক চেষ্টা করে আমার জ্ঞান ফেরালো। তারপর আমার থেকে সমস্যাধীন সবকিছু পরীক্ষা করলো। পরীক্ষা শেষে দেখলাম ডাক্তারের মন হালকা খারাপ হলো। সে বাইরের দিকে হাঁটা ধরলো। কি হয়েছে আঙ্কেল, আপনি মন খারাপ করে বাইরে যাচ্ছেন কেন? কিছু না বাবা, তুমি ঘুমাও, আমি আসতেছি। বলে নার্সকে ইঙ্গিত করলো ঘুমের ইঞ্জেকশন দেওয়ার জন্য। তারপর নার্স ঘুমের ইঞ্জেকশন দিল। কিছুক্ষণের মধ্যেই চোখ বন্ধ হয়ে গেল। ডাক্তার আঙ্কেল বাইরে বের হলো। দেখতেছে বাইরে সবাই খুব চিন্তিত, কয়েকজন কান্না করতেছে। বাবা ডাক্তারকে দেখে দৌড়ে সামনে আসলো। ডাক্তার সাহেব, লিমনের কি অবস্থা, কি হয়েছে? দেখুন, ওর কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে। এখন ওকে বাঁচাতে চাইলে আর্জেন্ট দুটো কিডনি লাগবে। কি বলছেন এসব? ওর কিডনির সমস্যা আর আমরা এতদিন জানতেই পারিনি। উনি বলেছে তার এরকম ব্যথা আরও করেছে নাকি, তবে কিছুক্ষণের মধ্যেই সেরে গেছে, তাই লিমন ভাইয়া কিছু করেনি। মা, আমি যখন ভাইয়ের সাথে ঘুমাতাম অনেক সময় ভাইয়া কুকিয়ে উঠতো। আমি জিজ্ঞেস করলে বলতে কিছু না। আমার ভাইয়া বাঁচবে তো? আমি ভাইয়াকে ছাড়া থাকবো কি করে? আমাকে খাইয়ে দেবে কে? আরে মামুনি, তুমি কান্না করো না, আমরা সব দেখতেছি। তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো, শুনেছি ছোটদের দোয়া আল্লাহ কবুল করেন। আচ্ছা ডাক্তার, আপনি কিডনির ব্যবস্থা করুন, যা টাকা লাগে আমি দিব। দেখুন, আমাদের হাসপাতালে ও পজিটিভ ব্লাড গ্রুপের কোনো কিডনি নেই, এমনকি আমাদের বাংলাদেশে কোনো হাসপাতালেই নেই। এখন বিদেশ থেকে আনতে হবে, যা আস্তে আস্তে পেশেন্টের কিছু হয়ে যেতে পারে। ডাক্তার সাহেব, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। আপনি আমার থেকে দুটো কিডনি নিয়ে ওকে বাঁচান। আমি জানি ওর এই রোগের জন্য আমি দায়ী। কি বলছেন এসব? আপনার থেকে দুটো কিডনি নিলে আপনাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। আমি একজন ডাক্তার হয়ে এটা কখনোই হতে দিব না। প্লিজ ডাক্তার সাহেব, আমার থেকে আমার সন্তানের জীবন অনেকটা দামি। সারা জীবনে ছেলেটার জন্য ভালো কিছু করতে পারিনি। না ডাক্তার, তার কিডনি নিতে হবে না। তার জন্যই আমার ছেলের আজ এই অবস্থা। আমার রক্তের গ্রুপও ও পজিটিভ। আপনি আমার কিডনি নিন, তবুও আপনি আমার ছেলের জীবন বাঁচান। ও গড, আইডিয়া, বুদ্ধি পেয়ে গেছি। আপনাদের দুজনের রক্তের গ্রুপ ও পজিটিভ, তাহলে আমি আপনাদের দুজনের থেকে একটা করে কিডনি নিয়ে পেশেন্টের দেহে প্রতিস্থাপন করব। তারপর বিদেশ থেকে কিডনি আসলে আবার আপনাদের দেহে প্রতিস্থাপন করব। তাহলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ডাক্তার, আর কোনো কথা শুনবেন না কারো। আপনি যা ভেবেছেন ওইটাই করুন তাড়াতাড়ি। আপনি যেভাবে হোক লিমনকে সুস্থ করে দিন। আল্লাহর ওপর ভরসা করুন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এই যে আপনারা দুইজন আমার সাথে আসুন তাড়াতাড়ি। কিডনি আপনাদের আপাতত ডোনেট করতে হবে। আচ্ছা চলুন ডাক্তার সাহেব। তারপর ডাক্তার সাহেব তাদের নিয়ে ওটিতে ঢুকলো। মা বাবা আমার দিকে তাকালো, তাকে দুজনে কেঁদে দিল। কারণ আমার ঘুমন্ত মুখে অসুস্থের আলাদা আকার দেখে আর নিজের ভুলগুলো মনে করে। আরে আপনারা কাঁদছেন কেন? আপনাদের শক্ত হতে হবে আপনাদের ছেলেকে বাঁচাতে হলে। দুজনে চুপ হয়ে গেল, চোখের পানি মুছে নিল। জি ডাক্তার সাহেব, আপনি আপনার কাজ করুন। তারপর ডাক্তার সাহেব তাদের থেকে কিডনি নিয়ে আমার শরীরে স্থাপন করলো। যাই হোক, আমার শরীরে কিডনি স্থাপন করে অপারেশন কমপ্লিট করলো এবং রুম থেকে বের হলো। আমার নতুন আব্বু দেখে ডাক্তারের সামনে গেল। ডাক্তার সাহেব, লিমনের কি অবস্থা? সবাই এখন বিপদমুক্ত, তবে যারা কিডনি দিয়েছেন তাদেরকে 1 মাস পর আবার স্থাপন করলে ভালো হবে, কারণ একটা কিডনি থাকলে ওইটা ড্যামেজ হলে সমস্যা হবে। ও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমরা কি এখন রোগীর সাথে দেখা করতে পারবো? না, এখন পারবে না। 1 ঘন্টা পর বেডে নেওয়া হবে, তখন দেখা করতে পারবেন, তবে কাউকে ডিস্টার্ব করতে পারবেন না। আচ্ছা ডাক্তার শেখ, আমরা 1 ঘন্টা পরেই তাদের দেখে আসবো। আচ্ছা শিবা কোথায়? শিবার দিকে তাকে দেখে এখনো বসে বসে কান্না করতেছে, আর মায়ের শোর কুলে ঘুমানো। আরে বোকামি, আর কান্না করিস না, সবাই ঠিক আছে। এখন লিমনের সেবা করবি সব সময়। জি আম্মু। তারপর 1 ঘন্টা পর সবাই দেখা করলো একে একে এবং বের হলো। তবে শিফা বায়না করলো আমার কাছেই থাকবে, কোনো ডিস্টার্ব করবে না, তাই ওকে রেখে গেল। আর ভাবি আর আমার নতুন আম্মু মা বাবার কাছেই থেকেছে। পরদিন সকালবেলা আমার মা বাবার জ্ঞান ফিরল। আমার লিমন কেমন আছে? আরে আরে, এভাবে চিৎকার করবেন না, আপনার সমস্যা হবে। আর লিমন ঠিক আছে, তবে জ্ঞান ফিরেনি।
আমরা লিমনের কাছে যেতে চাই। দেখুন, এই অবস্থায় বেশি নড়াচড়া করবেন না, আর একটু পর আপনাদের নেওয়ার ব্যবস্থা করতেছি। অন্যদিকে আমার জ্ঞান ফিরেছে, দেখি শিপা আমার হাত ধরে চেয়ারে বসে ঘুমাচ্ছে। আমি হালকা নড়তেই ওর ঘুম ভেঙে গেল। এ কি, তোমার জ্ঞান ফিরেছে? ডাক্তার সাহেব জ্ঞান ফিরেছে? সবাই এটা শুনে রুমে আসলো। কি হয়েছে আমার? আর আমার পেটে ব্যান্ডেজ করা কেন? আসলে বাবা, তোমার কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছিল। তোমার বাবা মা কিডনি দেওয়ায় তুমি বেঁচে গেছো। কি বলছেন ডাক্তার সাহেব? আমার মা বাবা কেমন আছে? তাদের কিছু হয়নি তো? আপনি তাদের থেকে কিডনি নিলেন কেন? এমনিতে তারা অসুস্থ। আরে এত চিন্তা করো না, তারা দুজনেই এখন সুস্থ আছে। আমি তাদের কাছে যাব, আমি তাদের সাথে দেখা করতে চাই। দেখো, এত উত্তেজিত হও না। তুমি অনেক অসুস্থ, তোমার আরও অনেক রোগ আছিল শরীরে। অপারেশন করতে কষ্ট হয়েছে, তোমার সুস্থ হতে 1 সপ্তাহ লাগবে। আমি বাবা মার সাথে দেখা করতে চাই। আম্মা আব্বু, তাদের অনেক কষ্ট হয়েছে, তোমরা তাদের কাছে আমাকে নিয়ে যাও। আরে বাবা, চিন্তা করিস না, তারা আসতেছে। তখনই মাইশা এসে আমার হাত ধরলো। ওর চোখে পানি টলমল করছে। ভাইয়া, তুমি এতটা অসুস্থ হলে কি করে? জানো, কালকে আমার মনে হয়েছিল আমার কলিজাটা আমার থেকে বেরিয়ে যেতে চাইছে। আমার লক্ষ্মী বোন এমন করে কাঁদে না, আমি তখন সুস্থ আছি। তোর চোখের পানি আমাকে সব থেকে বেশি কষ্ট দেয় বোন, কাঁদিস না। তারপর তাকে দেখে বন্ধুদের চোখেও পানি। কিরে ভাই, তোরাও কাঁদছিস? তোরা এরকম করলে আমার মন ভালো থাকে না রে। কি করব? তাইলে তোর তো এমন ব্যথা আগেও হয়েছিল, তুই এখন চিকিৎসা করালি না কেন? সারাদিন মানুষের সেবা করতে করতে তাদের কষ্ট দেখিস, নিজের দিকেও তো একটু খেয়াল রাখতে হয়। তুই না থাকলে আজ আমরা কি করে বাঁচতাম? তোর এক আত্মহত্যার চেষ্টার কারণে আমরা কতদিন কষ্টে ছিলাম। তুই শুধু মানুষের দিকটা খেয়াল করিস, নিজের দিকটা ভাব। তুই নিজেও কষ্ট সহ্য করছিস আর আমাদের কষ্ট দেস। আমি আর কি বলবো, তুই তো আমাদের কিছু মনে করিস না, নাইলে তোর এই সমস্যা আমাদের অন্তত বলতি, আমরা না হয় তোর চিকিৎসার আড়ালে আড়ালে করতাম, তাহলে তো আমাদের এত করুণ মুহূর্তে আসতে হতো না। সরি ভাই, তোরা আমার উপর রাগ করিস না, আর এরকম কখনো করবো না। তখনই ভাবি আর ভাইয়া মা বাবাকে ধরে রুমে নিয়ে ঢুকলো। আমি অবাক দৃষ্টিতে তাকিয়েছি মা বাবার দিকে। বাবা, আমরা জীবনে তোর উপর অনেক অত্যাচার করেছি। বাবা, তুই এখন আমাদের ক্ষমা করে দে। বাবা, আমরা কেউ ভালো নেই। কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। বাবা, আমরা তোকে বলবো না তুই আমাদের সাথে থাকবি, শুধু আমাদের ক্ষমা করে একবার মা বলে ডাক। শুধু এটা শুনেই আমি মারা যেতে চাই। কি বলছো এসব? আমার তোমাদের কারোর উপর কোনো রাগ নেই, তবু এমন কথা বলো না। সত্যি বাবা, তুই আমাদের ক্ষমা করে দিয়েছিস? হ্যাঁ বাবা, আমি তোমাদের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, যেখানে থাকবে না অবহেলার কষ্ট। আমরা সবাই এখন থেকে একসাথে থাকবো। ভাই, আমরা তোমার সাথে অনেক খারাপ করে ফেলেছি, যার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তুমি আমাকে আর আমার বোনকেও ক্ষমা করে দাও। আমরা সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আর কোনো কারো উপরই কোনো অভিযোগ নেই, রাগ নেই। সবাই সব ভুল বুঝতে পেরেছেন। এখন সবাই চুপ থাকুন। আর লিমন, তোমার এখন পুরো 1 সপ্তাহ রেস্ট নিতে হবে, আর ওর সেবা করতে হবে একজনকে সারাদিন। তা নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, তার দেখাশোনা আমিই করব। আচ্ছা ডাক্তার, লিমনকে বাসায় কবে নিয়ে যেতে পারবো? আজকে বিকেলেই নিতে পারবেন। এখন ওর খাবারের ব্যবস্থা করতে হবে। চিন্তা করবেন না, আমি এখনই খাবার আনতেছি। তারপর ভাইয়া খাবার আনলো, সবাই একসাথে খাবার খেলাম। তবে আমি মাইশাকে খাইয়ে দেয়নি, আজকে উল্টো আমাকে খাইয়ে দিয়েছে এবং নিজেই খেয়েছে। যাই হোক, বিকেলবেলা আমাকে বাসায় নেওয়া হলো। তারপর থেকে শিপার শাসনের সেবা শুরু। চলে গেল 7 দিন। এখন বলতে গেলে পুরোই সুস্থ। শিফা দিন রাত আমার সেবা করেছে, যাতে বুঝতে পারলাম মেয়েটা সত্যি আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব কেয়ার করে যত্ন নেয়। সেদিন সন্ধ্যার সময় রুমে বসে আছি, তখন মাইশা আসলো। ভাইয়া, আমার না একটা ভাই বোন লাগবে, ওকে করে নিয়ে ঘুরে বেড়াবো। আমি এটা শুনে শিফার দিকে তাকালাম। ও লজ্জা পেয়ে গেল, তবে ওকে লজ্জা পেতে দেখে অনেক সুন্দর লাগে। কি বলছিস? এসব তোকে কে শিখিয়ে দিয়েছে? কে শিখাবে? আমি সবই বুঝি। দাঁড়া, তোকে দেখাচ্ছে মজা। মাইশা দৌড়ে পালালো। রাতে খাবার সময় একসাথে সবাই বসলাম। আমার পরিবারও এখন এখানে। আমার নতুন আব্বু আর আমার নিজের আব্বু আম্মু সবাই একটা সুখী পরিবার পেয়েছি। তো সবার সাথে খাবার খেলাম। খেয়ে সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে গেলাম। কিছুক্ষণ পর শিফা আসলো। আমার দিকে তাকিয়েছে অন্যরকম ভাবে। কি হয়েছে, এভাবে তাকিয়েছিস কেন? কেন তাকিয়েছি বোঝো না? মায়েশা কি বলেছিল মনে নেই? আমারও বেবি চাই। কি? আমি পারবো না। তোমাকে পারতেই হবে।
বলেই আমাদের ইতিহাস শুরু হয়ে গেল, আর গল্পটি এখানে শেষ হলো। তো বন্ধুরা, কিছু কিছু বাবা মা আছে বা অনেকে আছে যারা কুসংস্কার মনে করে তাদের ছেলে মেয়ে বা নাতি নাতনিদের কষ্ট দিয়ে থাকে। আসলে ছেলে মেয়ে জন্ম এসব তো মানুষ ইচ্ছে করে করতে পারে না, এসব আল্লাহর ইচ্ছা। তো ছেলে মেয়ে উভয়ই মানুষ, তো এটা কেউ নিজের কারো হাত নেই, কেউ ইচ্ছে করে এটা করতে পারে না, সব ওপর আল্লাহর ইচ্ছা। তো এগুলো নিয়ে কাউকে অবহেলা করবেন না। তো গল্পটা কেমন ছিল অবশ্যই জানাবেন, আর পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন।